দেখ আর্ডিনোটা, ওকে আর্ডিনো দেখ এরকম। এখন আমার যেটা লাগবে ওইটুকু বলে জাস্ট। আর্ডিনোতে ডিজিটাল ইনপুট আউটপুট পিন থাকে আমার কয়টা, 14টা, কত 0 থেকে 13 পর্যন্ত। এটা দিয়ে তুই ডিজিটাল যেগুলো আছে ডিজিটাল সিগন্যালগুলো ইনপুট বা আউটপুট নিতে পারবি। এটা মাথায় রাখিস। সেটা কত, এটাও মাথায় রাখবি কিন্তু, যে আর্ডিনোতে 0 থেকে যে 13টা থাকে, এটা আমার যে 0 থেকে 13 পিন, এটা আমার কি ডিজিটাল ইনপুট আউটপুট। এটা একটু মুখস্থ রাখবি, 0 থেকে 13 ডিজিটাল ইনপুট আউটপুট পিন। আর অ্যানালগ কি, অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করতে পারবে। অ্যানালগ সিগন্যাল ইনপুট নিতে পারবে, আউটপুটও নিতে পারবে। তো অ্যানালগ ইনপুট আউটপুট পোর্ট কোনগুলা, A0 থেকে A5 যেগুলো আছে এগুলো হলো ইনপুট। ইনপুট আউটপুট মানে কি অ্যানালগের অ্যানালগের। এখন এই অ্যানালগ তুই ডিজিটালও হিসাবে ব্যবহার করতে পারবি, কোনো সমস্যা নাই, কিন্তু ডিজিটালগুলো অ্যানালগ হিসাবে ব্যবহার করতে পারবি না। তাহলে ডিজিটালের টোটাল কত, 20টা হয়ে গেছে, কিন্তু 20টা পোর্টে তুই ডিজিটাল ইনপুট আউটপুট হিসাবে ব্যবহার করতে পারবি, কিন্তু অ্যানালগ জাস্ট 6টা। আর বুঝতে পারছি, মানে অ্যানালগেরও ডিজিটাল হিসেবে ইউজ করতে হ্যাঁ, পারো, আর অ্যানালগের ডিজিটাল ডিজিটালকে শুধু হিসাবে, ডিজিটাল হিসেবে ইউজ করো। এটা মাথায় রাখিস কিন্তু, 0 থেকে 13 ডিজিটাল, আর A0 থেকে A5 এটা হলো অ্যানালগ। এখন একটু খেয়াল করতে, এখানে পাওয়ার সোর্স থাকে, দেখ এই যে দেখ 5 ভোল্ট আছে, 3.5 ভোল্ট আছে, দেন গ্রাউন্ড আছে 2টা। তাহলে যে পাওয়ার সিস্টেমটা, তুই আমার যে সার্কিট বোর্ডকে তুই দুইভাবে পাওয়ার দিতে পারবি। আমার 5 ভোল্ট দিতে পারবে আর্ডিনো থেকে সরাসরি, অথবা যদি 3.5 ভোল্ট লাগে ওইটা আমি সরাসরি আর্ডিনো বোর্ড থেকে দিতে পারবো। আর গ্রাউন্ড আছে 2টা। এটা আমার মাথায় রাখে যে আমার বলে দিতে পারে যে আমার পাওয়ারের জন্য 3.5 ভোল্ট লাগবে না 5 ভোল্ট লাগবে, তো আমি তখন 5 ভোল্টে কানেক্ট করবো, নট ও 3.5। ইমরান, হ্যাঁ ইমরান মানে তো 5 ভোল্ট কে আরডিএনও থেকে আমার যে যে জিনিসটা থাকবে, হ্যাঁ, মানে যেটা আমি চালাবো ওইটাতে দিব নাকি ব্যাটারি থেকে 5 ভোল্টে দিব আরডিএনও না তে, না, কোনটা? আর্ডিনো তো আমি এই যে এখান দিয়ে পাওয়ার, এখান দিয়ে একটা ব্যাটারি কানেক্ট করতেছি আর্ডিনো বোর্ডে। হ্যাঁ এখান থেকে আমি 5 ভোল্ট লাগলে 5 ভোল্ট নিতে পারবো, যে আমার সার্কিটটা আছে, মনে কর একটা হ্যাঁ মোটর চালাবো, যদি এটা হ্যাঁ 5 ভোল্ট দিলে যদি পুরা যায়, মানে এটা 5 ভোল্ট নিতে পারে না, তাহলে আমি 3.5 ভোল্ট দিব। আমি তো জানি এটা আমার কত ভোল্ট সাপোর্ট করে। ও বুঝছি বুঝছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে ওই হিসাবে আমার এখান থেকে 5 ভোল্ট নিবো না 3.5 ভোল্ট নিবো, এটা দেখে শুনে বসে আছে, যদি বলে দেখবেন। আচ্ছা, এবার আর ওই এবার কোডটা আসি। তোর একটা সিনারিও বুঝ। আমার বলছে কি, একটা 4 রাস্তার মাথা আছে, এটা আমার ট্রাফিক কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করবি, ফর এক্সাম্পল প্রত্যেকটা মাথায় কি থাকবে, একটা ট্রাফিক লাইট থাকবে যেখানে রেড গ্রিন ইয়েলো থাকে। তাহলে আমরা রেড গ্রিন ইয়েলোটা বাদ দিয়ে আমরা জাস্ট রেড আর গ্রিন চিন্তা করব। এখন যদি এই রাস্তাটা আসে, এখান থেকে যদি গাড়ি আসে, বাকি 3টা রাস্তায় রেড লাইট অন হয়ে থাকবে। তাহলে শুধু এই রাস্তার জন্য আমার গ্রিন লাইট অন হবে, আর বাকি সবগুলাই কি হবে, রেড লাইট অন হবে। জাস্ট একটা রাস্তা আমার মুভ করতে পারবে, এরকম মেকানিজমটা। এই কথাটা আরেকবার বলতো, মানে যেটা বললি। এটা বোঝার আগে আরেকটা বুঝি, একদম Okay. বেসিক যেটা। আর্ডিনোতে মেনলি 2টা পার্ট থাকে, একটা ভয়েড সেটআপ, এখানে কিছু একটা থাকে, তার নিচে থাকে ভয়েড লুপ, এখানে কিছু একটা কোড লেখা থাকে। এন্ড ভয়েড সেটআপে কি থাকে, এটা ধর আর্ডিনো বোর্ডটা, আর্ডিনো বোর্ডে যে 6 পিনটা আছে, 6 নাম্বার পিনে আমি একটা এলইডি লাইট জ্বালাইছি, এলইডি মানে এলইডি যুক্ত করছি। তাহলে এলইডিটা কি দিবে, এলইডিটা একটা বাতি জ্বলবে, আমি চাইতেছি বাতিটা যেন নিভে জ্বলুক নিভে জ্বলুক নিভে জ্বলুক এরকম। তাহলে এটা কোডটা কিরকম হবে, তাহলে এই এলইডি কে আমি কত নাম্বার পিনে যুক্ত করছি, 6 নাম্বার পিনে যুক্ত করছি। তাহলে এটা শুরুতে সেট আপ করতে হবে, আমাকে এই কোডে বইলা দিতে হবে যে কত নাম্বার পিন আমার এলইডিটা আছে। সেটা কিভাবে বলি, এই যে এরকম, যে ভয়েড সেট আপ,
সেটআপের ভিতর কি থাকবে পিন মোড, যে পিনে যে এলইডি পিন বলতে আমি এই যে উপরে এলইডি পিন আমি সেটআপ করে দিতে পারবো ওই এরকম এখানে আমি দেখা দিতে পারবো যে ইন্ট এলইডি পিনটা একটা ভেরিয়েবল, এলইডি পিনে আমি স্টোর করে রাখছি 6, তাহলে 6 নাম্বার পিন আমি এলইডিটা যুক্ত করছি, তাহলে এটা আমি উপরে সেটআপ করে দিয়ে আসছি যে এলইডি পিন আমার কি আছে 6 আছে। তো তুই যদি এলইডি পিন এখানে নাও লিখোস তো এখানে ডাইরেক্ট 6 লিখতে পারবি যে 6 নাম্বার পিনটা আমার কি হিসেবে ব্যবহার হইতেছে, আউটপুট না ইনপুট, এটা বলে দিতে হবে। তাহলে এই সেটআপে আমরা কি করি মেইনলি, আমরা ওই যে পিনগুলো ইউজ করতেছি কোন পিনে ইনপুট হিসাবে নিব না আউটপুট হিসাবে নিব, এটা বলে দিতে হবে আমার বয়ের সেটআপ। তো সেটআপের কাজই এটা, পিনটা সে ইনপুট না আউটপুট সেটা সেটআপ করে। তাহলে আমি কি বলছিলাম, আমার আরডিনো বোর্ডে 6 নাম্বার পিনে আমার একটা এলইডি লাইট জ্বালানো আছে, এটাকে আমি নিভাবো জ্বালাবো, তাহলে এখানে আমি কি লিখবো বয়ের সেটআপে এলইডি পিন না লিখা তুই ধর 6, আউট, এটা জ্বলবে আউটপুট দিবে। তাহলে আমার সেটআপ করা শেষ। এবার আমি কি করব, এলইডি পিনটা জ্বালাবো। তো জ্বালানোর জন্য এই যে ডিজিটাল রাইট, এটা কি করে ডিজিটাল রাইট মানে কি, এখানে আউটপুট কিছু একটা পাঠায়, আউটপুট দেখায় ডিজিটাল রাইট। এটা যেহেতু আমি কি করছি আউটপুট দেবে, আউটপুটের জন্য ডিজিটাল রাইট আর যদি ইনপুট নিতে চাই তাহলে ডিজিটাল রিড। এই পিনটা কিছু একটা ইনপুট নেবে তখন ডিজিটাল রিড লিখবো, আর এই পিনটা যদি আউটপুট দেখায় তাহলে ডিজিটাল রাইট। এখন ডিজিটাল রাইট করব কত নাম্বার পিনটা করব, 6 নাম্বার পিনটা করব। এই যে এলইডি পিন আমার 6 ছিল বললাম ভেরিয়েবল, আর সেটা কি করতে চাই জ্বালাইতে চাই। তো হাই মানে কি, সে ভোল্টেজ হাই করে দেয়, ভোল্টেজ হাই করা মানে কি সে জ্বলবে। তাহলে এই বাতিটা জ্বালাইতে হলে কি হবে, 6 নাম্বার পিনকে আমি ভোল্টেজ হাই করে দিব, দেন জ্বললো। দেন কি করবে, একটা ডিলে ফাংশন আছে, ডিলে কি করবে ওয়েট করবে 1 সেকেন্ড ওয়েট করলো, এটা মিলি সেকেন্ডে হয় 1000 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। তো ডিলে 1 সেকেন্ড ওয়েট করবে, তার মানে 1 সেকেন্ড ধরে এই লাইটটা জ্বলতে থাকবে। দেন আমি আবার কি করতেছি ডিজিটাল রাইট করতেছি, আবার আউটপুট পাঠাইতেছি কত 6 নাম্বার পিন রে কি করতেছি আবার লো করে দিতেছি মানে 0 করে দিতেছি। তাহলে এটা এখন কি হয়ে যাবে, অফ হয়ে যাবে লাইটটা। এবার ডিলে আবার আসছে যে কত সময় ধরে অফ থাকবে, 1 সেকেন্ড ধরে অফ থাকবে, তাহলে 1 সেকেন্ড ধরে অফ হইলো। আর নিচে ফাংশন আসবে দেখবে আর কিছু নাই, কিন্তু এটা একটা লুপ, এটা কিন্তু ইনফাইনাইট লুপ, এটা মাথায় রাখিস। এই লুপটা ইনফাইনাইট ধরে চলে, বারবার চলতে থাকবে। তাহলে সে আবার উপরে উঠবে, আবার হাই করবে, আবার ডিলে হবে, দেন আবার লো করবে, আবার ডিলে হবে, এভাবে আবার উপরে যাবে, এভাবে ইনফাইনাইট লুপ চলবে। আর একটা লাইট সারা জীবন জ্বলবে নিবে জ্বলবে নিবে। তাহলে একটা বেসিক আরডিনো কোডটা বুঝছস কিরকম, শুরুতে সেট আপ করি, দেন লুপে আমরা মেন কাজটা করি যেটা ইনফাইনাইট ধরে চলে। ইমরান, হ্যাঁ হ্যালো, এই যে তোর ভয়েড লুপ যে ফাংশনটা আছে না, এইটা কি মনে করি এখানে কি লাইট একবার জ্বলবে একবারে শুধু নিবে না? না, ইনফাইনাইট ধরে চলবে, এটা তো লুপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে ডিলে হবে, এটা আবার উপরে উঠবে, আবার সেম কাজটা করতে থাকবে। আচ্ছা 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 ঠিক আছে। এটা হলো একটা বেসিক সিনট্যাক্স, এটা যদি বুঝতে পারোস তাহলে এবার যে কোডই দেখ পারবি। ও তাও তো পারিনি। সিটি3 আল্লাহ। আচ্ছা এটা দেখ, এবার যেটা বলতে নিছিলাম, এবার নতুন একটা কোশ্চেন করি। এই কোশ্চেনটা কি, আমার একটা ধর রাস্তা আছে, একটা রাস্তা আছে, আর এখানে আরেকটা রাস্তা আছে। তাহলে গাড়ি, এটা কি 4 রাস্তার মোড়, 4 ওয়ে পাথ। তাহলে আমি এই রাস্তাকে কন্ট্রোল করব ট্রাফিক লাইট দ্বারা। তাহলে কি হবে, গাড়ি এখান থেকে এখানে আসবে, আবার এখানে গাড়িগুলো ওইখানে যাবে, এই গাড়িগুলো এখানে আসবে, আবার এই রাস্তা থেকে গাড়ি ওইখানে যাবে। তাহলে আমি চাইতেছি কি জাস্ট এক সময় জাস্ট একটা রাস্তায় যেন মানে মুভ করতে পারে। তাহলে এই রাস্তার গাড়িগুলো যদি এই সাইডে আসে, বাকি সব রাস্তার গাড়ি যেন অফ থাকে। তার মানে কি বুঝাইতেছি, এই রাস্তার জন্য যদি গ্রিন হয় ট্রাফিক লাইটটা, বাকি সব রাস্তার জন্য এখানে রেড হবে, এখানেও রেড হবে, আর এখানেও কি লাইটটা রেড জ্বলে থাকবে। তো সিনারিওটা বুঝতে পারছোস?
তাহলে এটার কোডটা কি হবে? তাহলে এটা ধরি এ রাস্তা, এটা ধরি বি রাস্তা, এটা ধরি সি রাস্তা, এটা ধরি ডি রাস্তা। আমার বইলা দিছে যে প্রতিটা রাস্তা 5 সেকেন্ডের জন্য আমার কি থাকবে, এলইডি অন অফ থাকবে। মানে এটা 5 সেকেন্ডের জন্য মুভ করবে, দেন বি মুভ করবে, দেন সি মুভ করবে, দেন ডি মুভ করবে, এভাবে বারবার ঘুরতে থাকবে। তাহলে আমার লাইট লাগবে কয়টা? এখানে একটা গ্রিন লাইট লাগবে, এখানে একটা রেড লাগবে। এই রাস্তার জন্য একটা রেড, একটা গ্রিন, এই রাস্তার জন্য একটা রেড, একটা। তাহলে মোট কয়টা লাগবে? 8টা লাগবে। তাহলে 8টা লাইটকে আমার 8টা পিনে সেট আপ করতে হবে আলাদা আলাদা করে। তাহলে আমরা কি করি, বয়ার সেট আপে এই কাজটা করি। ওকে, বয়ার সেট আপে আমার কি করতে হবে, যে আমার এই পিনগুলা কই কই আছে আমি ধরি। এটা এই রাস্তা যেহেতু, আমি 1 নাম্বার পিন আর 2 নাম্বার পিন, শুরুতে থাকবে রেড, দেন গ্রিন থাকবে। এটা রেডে আছে, এটা গ্রিন আছে, আমি ধরে নিব, আমি শুরুতে বলে দিব কোশ্চেনে 3 আর 4। তো 3 তে কি থাকবে? রেড, গ্রিন। এটা কোন রাস্তার জন্য? বি রাস্তার জন্য। সিতে আমার ধরি 5 নাম্বার পিন আর 6 নাম্বার পিন, এখানে থাকবে রেড, এখানে থাকবে গ্রিন। 7 আর 8, 7-এ থাকবে রেড, 8-এ থাকবে গ্রিন। এবার প্রত্যেকটা পিনকে এইভাবে করে সেট আপ করতে হবে না? ডিজিটাল হ্যাঁ, পিন মোড। পিন মোড কি? আমার কত নাম্বার পিন? এই যে 1 নাম্বার পিন। 1 নাম্বার পিনকে কি করতে চাই? আউটপুট দেখাইতে চাই। সেম পিন মোড 2 এর জন্য আবার 2, আউটপুট। পিন মোড আবার 3 এর জন্য 3, আউটপুট। এভাবে দেওয়াটাও খুবই ফিজিবল না, আমরা এই জন্য লুপ ইউজ করি। তাহলে এটা কিভাবে করি দেখ, এই যে শুরুতে আমরা আইডেন্টিফাই করছি, দেখ এখানে ভেরিয়েবল দ্বারা আমি আইডেন্টিফাই করে দিয়েছি। রেড এ একটা ভেরিয়েবল আছে, তার ভিতরে আমি 2 স্টোর করছি। তো এটা বুঝাইতেছে এই রাস্তার জন্য রেড লাইটটা। আর ওরা ইউলো ধরছে, আমরা ইউলো ধরতেছি না, ধর শুধু রেড আর গ্রিন ধরতেছি, ইউলোটা বাদ দিয়ে দিলে। ইউলো বলতে কিছু নাই মনে করবি। তাহলে সে কি করতেছে, রেড এ ভেরিয়েবলের ভিতরে যে 2 নাম্বার পিন, আর এই রাস্তা গ্রিনের জন্য 4 নাম্বার পিন, সেম বি রাস্তা রেডের জন্য 5 নাম্বার, এইভাবে ধরছে। তাহলে এগুলো কি করতে হবে, যে পিন মোড দিতে হবে। তাহলে আমি ধরছি যে একটা অ্যারে নিচ্ছি, অ্যারে এইভাবে ডিফাইন করে যেমন আমরা ডিফাইন করি নর্মাল, এটা সেম সি কোডের মতো। ইন পিন, তাহলে আমার কি আছে 2 3 4 5 6 এভাবে। এনে ইউলো কাউন্ট করছে, ধর ইউলো আছে, ইউলো আছে। তারপরে এই যে এভাবে একটা লুপের ভিতর আমরা কি করতেছি, পিন এতকে আউটপুট, প্রত্যেকটা কিন্তু আউটপুট দেখাবে। তো এই লুপের মাধ্যমে আমি কাজটা করে ফেলতেছি। তাহলে আমার বারবার একটা একটা করে সবগুলো আউটপুট দেওয়া লাগে না, আমরা লুপের সাহায্যে অনেকগুলা পিন থাকলে এইভাবে দিয়ে দিই। বুঝছস? তাহলে এখানে আমরা কি করলাম, সেট আপ করলাম যে প্রত্যেকটা পিন আমার আউটপুট হিসাবে দেখাবে, সে লাইট জ্বলবে, একটা লাইট জ্বলবে, আউটপুট দেখা। এবার কি করতে হবে, আমার সময় মতো ওটাকে জ্বালাইতে হবে, নিভাইতে হবে, এটাই। তাহলে শুরুতে কি, আমি ইনিশিয়ালি এই রাস্তাকে গ্রিন করব, বাকি সবকে রেড লাইট জ্বালা রাখবে। তাহলে আমি কি করতেছি, একদম শুরুতেই এই গ্রিন এ কি ছিল, এই রাস্তার জন্য গ্রিন, এটাকে হাই করে দিছি। আর বাকি সবগুলা রেড দেখ হাই করে দিছি, মানে এটা গ্রিন জ্বলবে আর বাকি সবগুলা রেড জ্বলবে। বুঝছো সেটা? আর এটা কত সেকেন্ড ধরে চলবে? 5 সেকেন্ড ধরে 5। চলবে। তারপর কি আছে, ওরা যেহেতু ইউলো কাউন্ট করছে, তো গ্রিনের পরে কিছু সময় কি গ্রিন অফ হয়ে যায়, দেন ইউলো আসে। ইউলো মানে কি, এটা একটা সংকেত বোঝা যায় একটু পরে রেড হয়ে যাবে। এটা যদি ইউলো হয়, এরপরে কে জ্বলবে? বি জ্বলার কথা না? তাহলে ওরও আস্তে আস্তে ইউলোটা জ্বলে উঠবে, বাকি সব রেডি থাকবে। তাহলে 2 সেকেন্ড পর ইউলো হয়েছে, ওর 2 সেকেন্ড পর ওরটা আবার ইউলো হওয়া শুরু করছে, বুঝছস? বাকি এটার আর এটার রেডি রয়ে গেছে। মেকানিজমটা বুঝছস কি হইতেছে? এবার তাহলে আমরা কি করলাম, এ ইয়েলো করলাম, বিও ইয়েলো করলাম, আর বাকি দুইটা রেড যা ছিল রেডি হয়েছে।
এটা কিন্তু রেড অফ হয়ে গেছে, ইয়েলো হয়েছে, এটাও রেড অফ হয়ে গেছে, ইয়েলো হয়ে গেছে। একটু পরে কি হবে, এটার জন্য রেডটা জ্বলা উঠবে, আর এটা ইয়েলো ছিল, এটা গ্রিনটা জ্বলা উঠবে। একটু পরে কি করছি আমরা, ডিজিটাল রাইট করছি রেড বি। তাহলে এই যে এর যে বি এর রেডটা ছিল, রেডটাকে অফ করে দিছি, আর তার যে গ্রিনটা ছিল গ্রিনটা অন করে দিছি হাই। এন্ড এরকমই করবি যে তুই কত সেকেন্ড পর পর কোনটা লো করবি কোনটা হাই করবি, এটা তো এরকম সিনারিও বেশ চিন্তা করতে করতে ওই হিসাবে করতে যাবি নিচে নিচে। আবার একটু পর এটা গ্রিন অফ হয়ে যাবে, এটা রেড হবে 5 সেকেন্ড পর, এটা গ্রিন অন হয়ে যাবে, ইয়েলো বাদ দে, ইয়েলো চিন্তা করিস না। দেন এটা গ্রিন অফ হবে, এটা রেডটা অন হয়ে যাবে, মানে এটা গ্রিন অন হবে। এভাবে লুপ আকারে বারবার চলতে থাকবে। বুঝছস কিছু? বুঝছি। তার মানে লুপের মধ্যে এক এক করে অন করবো আর সবগুলা মানে রেড কে হাই করে দিব এইভাবে। হ্যাঁ, বুঝছি, আচ্ছা। তাহলে এভাবে জাস্ট শুরুতে সেট আপটা করছস, আর তোর কাছে কি আছে, রেড এ আছে, গ্রিন এ আছে, এনে এগুলারে জাস্ট জ্বালাবি নিভাবি, যেমন আমরা নর্মালি করি। 5 সেকেন্ড পর এটা রেড অন করবো, বাকিগুলো গ্রিন অন করবো, এটা গ্রিন অন করবো, বাকিগুলো রেড অন করবো, এরকম। এখন আরেকটা কোশ্চেন কি হতে পারে, আরেকটা কোশ্চেন হলো টোল প্লাজা। টোল প্লাজা কি থাকে, এরকম একটা ব্যারিয়ার থাকে, আর এখানে একটা লাইট থাকে। যখন ব্যারিয়ারটা অন থাকে, মানে এটা নিচে নামা থাকে, তখন কি রেড লাইটটা জ্বলে থাকে, আর ব্যারিয়ারটা যখন এরকম খাড়া হয়ে যায়, তখন এখানে যে লাইটটা ছিল এটা গ্রিন লাইটটা অন হয়ে যায়। তাহলে এখানে কিন্তু একসাথে দুইটা কাজ করতে হবে। ব্যারিয়ার যখন নিচে নামবে তখন রেড লাইট অন হবে, ব্যারিয়ার যখন উপরে উঠবে তখন গ্রিন লাইট অফ হবে, অন হবে, আর রেড লাইট অফ থাকবে, রেড অফ থাকবে। তাহলে এই যে এটা তো বুঝছি যে লাইট অন অফ কেমনে করে, কিন্তু ব্যারিয়ার উপর নিচে এটা তো আমরা জানি না। আর এই কাজটা করা হয় সার্ভো মোটর দ্বারা। সার্ভো মোটরকে আমরা স্পেসিফিক একটা অ্যাঙ্গেলে তারা রোটেট করতে পারি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, যেভাবে ইচ্ছা আমরা রোটেট করতে পারি। তাহলে এখানে কি 0 ডিগ্রিতে ছিল ইনিশিয়ালি, যখনই একটা অবস্টাকেল আসছে তখনই সে কি হয়ে যাবে, 90 ডিগ্রিতে চলে যাবে সার্ভো মোটরটা। তো এটা এখন নতুন একটা মেকানিজম আসবে, সেটা কি সার্ভো মোটর। সার্ভো মোটরটা কেমনে সেট আপ করে, ধর আমি কি করতেছি, আমার দুইটা লাইট লাগতেছে, একটা রেড লাইট, একটা গ্রিন লাইট, আর এটা কি সার্ভো মোটরটা। তো তিনটার জন্য তিনটা পিন আমার যুক্ত করা লাগবে। রেড লাইটটার আমি 2 নাম্বার পিনে যুক্ত করছি, গ্রিন লাইনটারে আমার 3 নাম্বার পিনে যুক্ত করছি। তো এটা এগুলো আমার যে আর্ডিনো বোর্ডটা ছিল, আর সার্ভো মোটরকে আমি 9 নাম্বার পিনে যুক্ত করছি। এটা তোর ইচ্ছা, তুই যেটাই যুক্ত করিস। আর এটা চিত্র এখানে দেখাই দিতে হইবে, ওই যে বলছিলাম না খাতায় এরকম একটা আঁকবি, এখানে লিখবি আর্ডিনো, আর এখানে একটা পিন দেওয়া লিখবে এলইডি, এই যে রেড, এটা লিখবে রেড, আর পিন নাম্বারটা কত এখানে লিখে দিবে 2, এখানে লিখবি 3, 3 এর সাথে কারে যুক্ত করছি গ্রিন, দেন এখানে 6, 6 এর সাথে কারে যুক্ত করছি সার্ভো মোটর। এভাবে দিবি একটা একটা করে, আর পিন নাম্বার লেখা দিবি। বুঝছস? বুঝতে পারছি। তার মানে এই সামান্য মাত্র জিনিসই 10 নম্বরে দিছিল। হ্যাঁ, আল্লাহর। আর এখানে এই যে রেড লাইট গুলো দিবি, গ্রিন লাইট গুলো দিবি, দেন রেডের দুইটা প্রান্ত থাকে, এখানে এসে যুক্ত থাকবে, আর এটা ওই যে গ্রাউন্ডে যা যুক্ত হবে। ওই ইমরান, হ্যালো। হ্যাঁ, ওই মানে আমি বলতেছি কি, এখন কি এটা কি তোর হচ্ছে অ্যানালগ নাকি ডিজিটাল, সেই অনুসারে পিনগুলো না মানে নাম্বার দিতে হবে না? হ্যাঁ বললাম না, এগুলো তো সব ডিজিটাল হইতেছে, এগুলো সব ডিজিটাল, এগুলো কোনো তাহলে কি আমি কি তো ডি, এখানে কি D2 লিখবো, D3 এইভাবে লিখবো? ডি না, বলছিলাম নাকি ডিজিটালকে আমরা 1 থেকে যে 13 এগুলো সব ডিজিটাল, এখানে সব 1 2 3 এইভাবে লেখা থাকে। আর অ্যানালগ এবার আমরা কিভাবে করি, A0 থেকে A5 পর্যন্ত এটা এখানে লেখা থাকে, আর্ডিনো বোর্ডে লেখা থাকে, আলাদা করে ডি লেখার দরকার নেই, কারণ আর্ডিনো বোর্ডে ডি বলে কিছু নাই। আচ্ছা,
তাহলে সেম এখানে এই যে এইভাবে লাইট আঁকাবি, এই গ্রিনটা কার সাথে কানেক্টেড, একটা কানেক্টেড আমার 3 এর সাথে, আইটা যাবে আমার গ্রাউন্ডে। আবার সার্ভো মোটরও আমার, তাহলে সার্ভো মোটর 3টা পিন থাকে, একটা যায় এই যে সার্ভো মোটর 6 এর সাথে, আইটা গ্রাউন্ডে যায়, আইটা কই থাকে ভুলে গেছি দেখতে হবে। তাহলে এই সার্ভো মোটরের পিন মোডগুলো কিন্তু জানা লাগবে, এগুলো কিন্তু আঁকা লাগবে, যে রেড গ্রিন দেন সার্ভো মোটর কে কার সাথে, জাস্ট কানেকশনটা দেখাইতে হবে এই। বুঝতে পারছি, পিন আর কি আমার মতো করে নিতে পারবো, হ্যাঁ কিন্তু এগুলো আঁকায়া সঠিক পিনের সাথে ইয়াটা কানেকশনটা দেওয়া লাগবে। আমার গ্রাউন্ড ব্যাটারির সাথে কানেকশন এগুলো সব দেখাইতে হবে। ওই ইমরান, আরেকটা কথা, এটা আয়ার সেন্সর দিয়ে কিভাবে করে রে? এটা কিন্তু আমাদের সিটি 3 তে দিছিল এটা আয়ার সেন্সর। হ্যাঁ হ্যাঁ, আয়ার সেন্সর কি করে মেনলি, আয়ার সেন্সরের সামনে যদি কোনো একটা অবস্টেকল, এই যে ধর এই যে ব্যারিয়ারটা কখন নামবে, যখন তার সামনে একটা গাড়ি আসবে বা অবস্টেকল আসবে, সামনে একটা হ্যাঁ আয়ার হ্যাঁ, সেন্সর লাগানো থাকে। আয়ার সিগন্যাল কি করে, আমার এই যে অ্যানালগ ইনপুটটা নেয়, সে কি করে অ্যানালগ ইনপুট নেয়। তো যখন একটা অ্যানালগ ইনপুটে ফেলে একটা নির্দিষ্ট সীমার বাইরে চলা যায়, তখন এটা নিচে নামে আর লাইটটা অন হয়ে যায়। কি করি, নির্দিষ্ট সীমার বাইরে থাকে মানে কি, সামনে একটা অবস্টেকল আসছে, তো ব্যারিয়ারটা উপরে উঠা যায়, আর এটা গ্রিন হয়ে যায়। কি মানে বলছো? কিভাবে এটা বুঝে, মানে হাই লো এগুলা কিভাবে কি বুঝে? আচ্ছা এটা কোড দেখাবো না একটু করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে তো হইছে। তাকে এটা বল যে আমার এখন মেকানিজমটা কি, যে 5 সেকেন্ড পর পর একটা ব্যারিয়ার থাকবে, এটা উপরে নামবে, আবার 5 সেকেন্ড পর আবার উপরে উঠা যাবে। তো 5 সেকেন্ড পর পর সে নিচে নামবে, আবার 5 সেকেন্ড পর পর সে উপরে উঠা যাবে, আর সেই সাথে একটা লাইট অন অফ হবে। এখানে কোনো গাড়ির চিন্তা ভাবনা করতেছি না, জাস্ট সময় চিন্তা করতেছি, 5 সেকেন্ড পর পর এগুলো চেঞ্জ হবে। তো কি বললাম, আগে শুরুতে পিন মোডটা আমি দিয়ে নিলাম, এখন এগুলো সেট আপ করতে হবে। এই যে রেড লাইটকে আউটপুট, গ্রিন লাইটকে আউটপুট করতেছি। এখন এই সার্ভো মোটরের জন্য এইভাবে সেট আপ করা যায় না, তো সার্ভো মোটরের জন্য একটা স্পেশাল লাইব্রেরি ইনক্লুড করতে হবে, সেটা কি হ্যাশট্যাগ ইনক্লুড সার্ভো ডট এইচ। তো সার্ভো নিয়ে যখনই কাজ করতে হবে এই লাইব্রেরিটা ইনক্লুড করতে হবে। আর এখানে কি করতেছি, সার্ভো একটা এটা ইনক্লুড করবে, দেন এটার একটা অবজেক্ট নিতে হবে, এটা একটা ক্লাস হিসাবে আসে। তাহলে সেই অবজেক্টটা কিভাবে নেই, ক্লাসের নাম হয় সার্ভো, এটা ফিক্সড, বড় হাতের শুরুতে থাকে সার্ভো। দেন ওই অবজেক্টের নাম তোর ইচ্ছা, নাম দিছে কি ব্যারিয়ার, তাহলে এটা ফিক্সড থাকতেই হবে। আর এই অবজেক্টের নাম কি দিবি, ব্যারিয়ার নাম দিছি। তাহলে আমরা এখন কি করছি, একটা অবজেক্ট ক্রিয়েট করছি এখানে। তাহলে আমরা এখন কি করব, আমার অবজেক্টের নাম কি, ব্যারিয়ার, এখন ব্যারিয়ার নিয়ে সব কাজ করব। তাহলে এই সার্ভো মোটর কিভাবে আমরা ওই যে অ্যাটাচ করি, যে বলি এটা এইভাবে, যে ব্যারিয়ার ডট অ্যাটাচ 9, তার মানে আমার সার্ভো মোটরটা কোন পিনের সাথে আছে, 9 নাম্বার পিনে আছে। তাহলে সার্ভো মোটর এইভাবে আর কি পিন মোডটা সেট আপ করা হয়, এটা একটু দেখা রাখিস বা মুখস্থ রাখিস। তো শুরুতে একটা নাম দিবি, দেন অবশ্যই অ্যাটাচ করতে হবে কোন পিনে তুই অ্যাটাচ করছিস। তাহলে আমার সব হয়ে গেছে, বুঝছস। এখন আমি কি করব, ইনিশিয়ালি আমার ব্যারিয়ারটা নামানো আছে চিন্তা করতেছি, তো ব্যারিয়ার নামানো থাকলে রেডটা হাই থাকবে আর গ্রিনটা কি থাকবে, লো থাকবে। তাহলে তাই করা হইতেছে, যে ইনিশিয়ালি এই যে রেড লাইটটা হাই আছে আর গ্রিন লাইটটা কি হইতেছে, লো হয়েছে। কিভাবে করছে, যে ডিজিটাল রাইট দ্বারা। দেন আমার ব্যারিয়ারটা কি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এখন সার্ভো মোটরের নাম দিয়েছি কি ব্যারিয়ার, এটা কন্ট্রোল করি কিভাবে, এটা করি ব্যারিয়ার যে অবজেক্টের নাম ডট রাইট, রাইট মানে কি তার কত অ্যাঙ্গেল আমি নিতে চাই, তো এটা ফিক্সড, কিন্তু ব্যারিয়ার ডট রাইটই লিখতে হবে। এখানে অবজেক্টের নাম তো যেটা দিছস, আর ডট রাইট মাস্ট বি, তো কত অ্যাঙ্গেলে থাকবে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তাহলে কি আছে, রেড অন গ্রিন অফ, আর ব্যারিয়ারটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতেছে। আর এটা কত সময় ধরে, 5 সেকেন্ড ধরে। দেন 5 সেকেন্ড গেল, এখানে বসে থাকলো, দেন কি হবে, এই গ্রিনটা হয়ে যাবে হাই, রেডটা হয়ে যাবে লো, আর ব্যারিয়ারটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে। তাই হইতেছে, রেড লাইটটা আমার লো করে দিতেছি ডিজিটাল লাইটের মাধ্যমে, গ্রিন লাইটটা হাই করে দিতেছি,
আর এই ব্যারিয়ার ডট রাইট মানে অ্যাঙ্গেল এখন কত করে দিতেছে, সার্ভো মোটরটা সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে, তাহলে এটা এখন উপরে উঠে যাবে। আর ডিলে 5 সেকেন্ড ধরে হবে, এটা শেষ, 5 সেকেন্ড ওয়েট করার পর নিচে নামবে, দেখবে কিছু নাই, এটা আবার উপরে চলে যাবে, আবার সেম কাজ করা শুরু করবে। বুঝছো কেমনে কাজ করতেছে এটা? হ্যাঁ বুঝছি, এটা হচ্ছে এটা কপি করে আর তোর এই কোডটা কপি করে গ্রুপে দে, গ্যাং ব্যাং এ দে। আচ্ছা এবার একটা আয়ার সেন্সরটা দেখি। হ্যাঁ এখন ওই আমি তো গ্যাং ব্যাং এ নাই, তাইলে তোরা ঢুকাবো না গ্যাং ব্যাং এ হালার পর দিমুনি আমি। আর আসছে অ্যান্ড আয়ার সেন্সর দিয়ে সেটা কন্ট্রোল করব, তারপর কিরে হৃদয় আর সাদিকের না দরকার, ওরা বের হয়ে গেছে, বাহ পারে বেশি বুঝছস। ওই যে রেকর্ড দেখবে, রেকর্ড দিস না করে। এবার ধর আয়ার সেন্সর আউটপুট পিন, দাঁড়াতে একটু, আচ্ছা যেটাই হোক, দেখ এবার আমার কি হবে, একটা যদি গাড়ি সামনে আসে, এটা একটা গাড়ি, তাহলে ব্যারিয়ারটা উপরে উঠে আসবে, আর গ্রিন লাইট অন হবে, রেড লাইট অফ হবে, তাই তো? তাহলে গাড়িটা যে আসছে কেউ ওটা সেন্স করতে হবে, গাড়ি যে একটা ও অবস্টেকল সামনে আসছে, এই অবস্টেকলটা সেন্স করে মেনলি আমার আয়ার সেন্সরটা। তাহলে অবস্টেকলটা কে সেন্স করে? আয়ার সেন্সর। এখানে যে আয়ার সেন্সরটা ইউজ করা হয়েছে এটা ডিজিটালি আয়ার সেন্সর, মানে সেটা ইনপুট নেয় কিন্তু ডিজিটালি ইনপুট নেয়, সে জাস্ট 0 আর 1, সামনে যদি অবস্টেকল আসে সে 1 ইনপুট নেবে, আর যদি অবস্টেকল না আসে তাহলে 0, অলওয়েজ 0 থাকবে। অবস্টেকল আসলে সে আমার ইনপুট সিগন্যাল দিবে 1। তাহলে এখানে যে কোডটা দিছে এটা হলো ডিজিটাল আয়ার সেন্সরের জন্য। আমার কোশ্চেনে বইলা দিবে এটা কি অ্যানালগ আয়ার সেন্সর না ডিজিটাল আয়ার সেন্সর। তাহলে এখানে কি ডিজিটাল আয়ার সেন্সর ইউজ হয়েছে, সে জাস্ট 0 আর 1 নিতে পারে, এটা একটু দেখ। তাহলে শুরুতে আমার পিন সেট আপ করতে হবে, আমার রেড লাইটকে 2 নাম্বার পিন, গ্রিন লাইটকে 3, আর আয়ার সেন্সর যেহেতু ডিজিটালি নিবে তাহলে অবশ্যই ডিজিটাল পিনের সাথে যুক্ত করতে হবে, তাহলে 4 নাম্বার পিন আমি যুক্ত করছি। আর যেহেতু একটা সার্ভো থাকবে, এই যে একটা সার্ভো অবজেক্টও নিয়ে নিছি, তাহলে আমার কি করতে হবে, সেট আপ করতে হবে। তো শুরুতে আমি সার্ভো মোটরটা সেট আপ করছি, সে 9 নাম্বার পিনে আছে। দেন পিন মোড এলইডি কে, রেড লাইট কে সেট আপ করছি, আউটপুট হিসেবে থাকবে, গ্রিন আউটপুট হিসেবে থাকবে। এবার আয়ার সেন্সর, আয়ার সেন্সর কি হবে, সে কিন্তু ইনপুট দিবে, ইনপুট সিগন্যাল দিবে আমার আরডিনোকে, আয়ার সেন্সর কিন্তু আউটপুট দিবে না, তাহলে সে কি কাজ করবে, ইনপুট হিসেবে কাজ করবে। এবার তুই এখানে চাইলে একটা ইনিশিয়াল স্টেট দিয়ে দিতে পারোস, চাইলেই যে আমার ইনিশিয়ালি কোন স্টেটে থাকবে সেটআপের ভিতর দিয়ে দিতে পারোস। ইনিশিয়ালি আমার রেডটা অন থাকবে আর গ্রিনটা লো থাকবে, আর সার্ভো মোটরটা কি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এটা ইনিশিয়াল স্টেজ, মানে অলওয়েজ এটা থাকবে ইনিশিয়ালি। এবার কি হবে, মানে মেন কাজ, মেন মেকানিজমটা করতেছে। তাহলে শুরুতে আমার কি হবে, আইআর সেন্সর এটা ইনপুট নিতে থাকবে, অলওয়েজ অলওয়েজ ইনপুট নিতে থাকবে। তাহলে এখানে কি করতেছে, আইআর সেন্সর ইনপুট নিতেছি, এই যে ডিজিটাল রিড, আউটপুট দেখানোর জন্য ডিজিটাল রাইট, তাহলে আমি তো ইনপুট নিব। এবার ইনপুট নেওয়ার জন্য কি ডিজিটাল রিড করতে হয়, আর ডিজিটাল রিড মানে কার থেকে নিবি, আইআর সেন্সর। এটা মানে কি, যে কোন পিনে 4 নাম্বার পিনে আছে না, তো 4 নাম্বার পিনটা বুঝাইতেছে যে আমি 4 নাম্বার পিন থেকে ইনপুট নিব। এখন ইনপুট নিছোস, ইনপুটটা কোথাও একটা স্টোর করতে হবে, সে স্টোর করে রাখছে কই, কার্ড ডিটেক্ট একটা ভেরিয়েবলে।
যে কার ডিটেক্ট করতেছে। তাহলে এখানে কি আছে, হয় 0 থাকতে পারে নাহলে 1 থাকতে পারে। যদি সামনে কোনো গাড়ি না আসে তাহলে সে কি অলওয়েজ 0 দিবে। এখন যে ইনপুট নিতে আসে এটা কিন্তু অলওয়েজ নিতেই থাকে। কারণ হঠাৎ করে তার সামনে একটা গাড়ি আসলে এটার ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে গেল। তাহলে ইফ High. কার ডিটেক্টের ভ্যালু যদি হাই, তাহলে আমার কি হয়ে যাবে, রেড লাইটটা লো হয়ে যাবে, গ্রিন লাইটটা হাই হয়ে যাবে, আর যে ব্যারিয়ারটা 90 ডিগ্রি হয়ে যাবে। কারণ উপরে উঠলো, গাড়িটা চলে যাওয়ার সে একটু 5 সেকেন্ড ওয়েট করে, 5 সেকেন্ড পরে নামে। আর তুই যদি তা না চাস, সরাসরি যে গাড়ি যাওয়ার পরেই তুই আবার বন্ধ করে দিতে চাস, তাহলে ডিলেটা কেটে দিবি। ডিলে মানে কি, গাড়ি থাকুক বা না থাকুক, মনে কর গাড়ি দাঁড়ায় এইসব স্টপ হয়ে আছে, স্টপ হয়ে থাকলে ব্যারিয়ার অলওয়েজ উপরেই থাকবে। তো সে যদি 5 সেকেন্ড মানে দাঁড়ায় থাকে, কিন্তু তাও যদি 5 সেকেন্ড পরে এটা অটোমেটিক নিচে নেমে যাবে, বুঝছস? হুম হ্যাঁ। তাহলে ইফের ভিতরে এটা চলতেছে, দেন নিচে আসলো কি, যদি এটা না হয় তাহলে তো নিচেরটা কাজ হবে। আবার রেডটা হাই করে দিব, গ্রিনটা লো করে দিব, আর আমার কি করব, ব্যারিয়ারটা আবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে নিব। এভাবে আবার এই লুপে চলতে থাকবে অলওয়েজ, বুঝছস? এতটুকুই ছিল আর। হ্যাঁ 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 100-তে 100। আর মাস্ট বি ওই যে ডায়াগ্রামটা একটু করে যায় সেভাবে জাস্ট আঁকায় নেওয়া যাবে, এটা সি একটার সাথে কার সাথে কিভাবে কানেক্ট করতেছে সেটাও দেখাই দিত। এটা ভালো হয়, আর্ডিনো বোর্ডকে অলওয়েজ বাম সাইডে রাখবি, আর যে আমার এলইডি লাইটগুলো এগুলো ডান সাইডে রাখবি, তাহলে যে এইভাবে সরাসরি কানেকশন দিতে সুবিধা হয়। তো ইমরান, হ্যাঁ। দাদা, ওই অ্যানালগ দিয়ে নিলে কিভাবে নিতে হয় এটা একটু দেখাই দিবি? ওয়েট, আইআর সেন্সর অ্যানালগ হয়, আইআর সেন্সর যে অ্যানালগটা সে কিন্তু 0 আর 1 প্রিন্ট করে না, মানে সে 0 নেয় না। অবজেক্ট যদি অনেক দূরে থাকে আমার আইআর সেন্সর থেকে, সে কিন্তু ভ্যালু নেয় একটা, কিন্তু ভ্যালুটা হয় কম। এই অবজেক্টটা যত কাছে আসতে থাকে, অ্যানালগ সিগন্যালের ইনপুট পিনটা তত হাই হতে থাকে, মানে ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকে। হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হইতে থাকে অ্যানালগটা, এটা মাথায় রাখিস। এখন জাস্ট আয়ার নিয়ে কাজ করে দেখ, আয়ারটাকে এবার অ্যানালগ, তাহলে আমার কি অ্যানালগ পিনে যুক্ত করতে হবে। অ্যানালগ পিন ছিল A0 থেকে A5, তো A0 তে আমি কানেক্ট করছি। হ্যাঁ করলাম। এবার একটা থ্রেশহোল্ড ভোল্টেজ নিছি, থ্রেশহোল্ডটাকে এটা পরে বলতেছি। এগুলো পিন মোড সেট আপ করলো, ওগুলো কি করছে, সেট আপ করলো। এখন এই যে দেখ, আমি আয়ার সেন্সরটা নিছি, যে এটা কি এখানে সেট আপ করছি কোথাও দেখতো? না আগে কিন্তু সেট আপ করছিলাম যে এটা কি পিন মোড ইনপুট হিসাবে কাজ করবে আয়ার সেন্সর, কিন্তু এখন কিন্তু সেট আপ করে নেই। অ্যানালগ পিনগুলা এগুলো অলওয়েজ কি ইনপুট হিসাবে কাজ করে, এগুলো কখনো আউটপুট দেয় না। তো যেহেতু ইনপুট হিসেবে কাজ করে, এগুলো অলরেডি সেট আপ করা থাকে, তো তাদের আলাদা করে সেট আপ করার দরকার নাই। বাই ডিফল্ট ইনপুট মোডে থাকে, এর জন্য ওদের মোড মানে হচ্ছে ডিক্লেয়ার করা লাগে না। না, এখন ইনিশিয়াল স্টেট একটা দিয়ে দিছে যে রেড লাইট অন থাকবে, ব্যারিয়ার নিচে থাকবে। দেন আমার কি করতে হবে, ওই যে আয়ার সেন্সর অবজেক্ট ডিটেক্ট করতে থাকবে, তাহলে সে কি করবে, আগে ডিজিটাল রিড করতাম, এবার কি অ্যানালগ রিড। তাহলে অ্যানালগ রিডের মাধ্যমে সে আইআর সেন্সর কত নাম্বার পিন A0 তে আছে, A0 থেকে নিতে থাকবে, রিড করতে থাকবে। আর এই সেন্সর ভ্যালুটা কি চেঞ্জ হইতে থাকবে। তো আর এখানে আছে আইআরটা, একটা গাড়ি আছে এখানে, গাড়িটা একটু দূরে আছে, তাহলে এর ভ্যালুটা একটু কম আছে, যত সামনে আসতে থাকবে তত ভ্যালুটা, এই সেন্সর ভ্যালুটা বাড়তে থাকবে। এখন থেকে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ আমরা দিয়ে নিয়েছিলাম, থ্রেশহোল্ডের ভ্যালু 500। তাহলে এই যে অ্যানালগ ভ্যালুটা, সেন্সর ভ্যালুটা, এটা যদি আমার থ্রেশহোল্ড ভ্যালু থেকে বড় হয়ে যায়, তাহলেই শুধুমাত্র আমার এই ব্যারিয়ারটা উপরে উঠবে, আদারওয়াইজ উঠবে না। গাড়ি যখন একবারে সামনে এসে পড়বে, তখনই তো আমার ব্যারিয়ারটা অন করতে হবে।
তাহলে আমি ওই ভ্যালুটা সেট করে নিছি, কাছে আসলে আমার এই যে অ্যানালগ ভ্যালুটা কত আমি আগে মেজার করে রাখছি, সর্বনিম্ন কতটুকু আসলে আইআর এর ভ্যালু কত হয় ওটা আমি থ্রেশহোল্ডের ভ্যালু দিয়ে নিচ্ছি। মানে হচ্ছে আগে আমরা হাই লো করতাম, এখন খালি থ্রেশহোল্ড ভোল্টেজ যে আছে ওইটার সাথে তুলনা করে এরপর করব। হ্যাঁ, থ্রেশহোল্ড ভোল্টেজ কোশ্চেনে দেওয়া থাকতে পারে, নাহলে তুই একটা ধরে নিবি, ওইটা বলে দিতে হবে যে বুঝতে পারছি। মানে তুই এটা অ্যাডভান্স একটা টাইপ করে এলি সিটি 3 নাকি? হ্যাঁ, সিটি থ্রিতে আমাদের সব ইয়া ছিল, ডিজিটাল ছিল, বলে দিছে কোশ্চেনে, মানে সব বলে দিছে ওগুলো ডিজিটাল, আর এবার অ্যানালগ। ও সেই সেম ইফ, আর না হলে এটা হবে, হুম এটাই আর কিছু না। সেই শেষ আর তো না এটা না। না এতে 386 কি 386 হ্যাঁ 386 মামা এই তিনটা কোড কপি করে দিত একদম ইনিশিয়াল, যেটা সার্ভার রেড গ্রিন, তারপর ছিল আইআর এর নরমাল ডিজিটাল, তারপর আইআর এর অ্যানালগ, এই তিনটা তারপর আমি সাথে দিয়ে দেব। ইমরান, হ্যাঁ মানে কি এই কম্পোজারে আছে না রাশেদ স্যারের পার্টে, তো কম্পোজার এইগুলা পড়লে হবে নাকি আরো কি কোনো কিছু পড়তে হবে রে? স্যার বলে দিছে, এরকম সাজেশন দিছে যে কম্পোসাইতে কি আসবে। স্যার কালি তো বললো যে হচ্ছে এই তো মাইক্রো কন্ট্রোলার থেকে কোড বেস আসবে, বসে সিটি 3 এর মতো কোশ্চেন করছে। এইটাই তো পড়াইলেন নি খালা। কারণ কম্পোসাইতে কি থাকবে তা তো বলে নাই, মাইক্রো কন্ট্রোলার তে বললো না, জানি না তো আমি, তো থাকলে এরকমই থাকবে সিটি থ্রি এর মতো, মানে এরকমের চালু মতো থাকবে। এবার হয়তো অ্যানালগ একটা ইনপুট দিয়ে দিবেন, যে ইনপুট নিতে হবে। জয়স্টিক দেখায় নাই তো স্যার, জয়স্টিক আবার সাকিবকে দেখাইছে বুঝছস। আরে জয়স্টিক দিবে না, জয়স্টিকের কোডও তো পড়া নেই, জয়স্টিকের কোড হার্ড আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই পড়বো, প্যারা নেই, তিনটা দিয়ে দে, আর 386 এক টানে শেষ দিয়ে দে। জয়স্টিকের তো খালি খালি একটু ওইগুলা দিয়ে যে হচ্ছে ডান এখানে বাম করে নিচে দিলে পিন মোড গুলা দেওয়া আছে, ওগুলার কোড তো দেখায় নাই, আমিও পড়ি না এটার কোড। দরকার নেই। আচ্ছা 386 টা শুরু করে দিতে হবে। ওকে, এটা তো মনে হয় বেশি প্যারা হবে না, কারণ ওইটা তো শেষ, ঠিক না? না 386 তো আছে। ওকে এখন দেখ, শুরুতে আছে আমরা 286 বাদ দিয়া কেন 386 এটা পড়তেছি। এখন 286 এ যে এর 16 বিটের অপারেশন করতে পারবি, এর বেশি হলে করা যায় না। 386 এ ওটা 32 বিটের, খুবই বড় একটা অ্যাডভান্টেজ। আর যে আমার কি বলে যে সেগমেন্ট সাইজটা ছিল, ওই যে মেমোরি সেগমেন্টে ভাগ করা থাকে, তো প্রতিটা সেগমেন্টের সাইজ ছিল আমার 64 কেবি সর্বোচ্চ। কিন্তু আমার 386 এ এখানে প্রত্যেকটা সেগমেন্টের সাইজ হয়ে যায় 4 জিবি। এখন আমার সেগমেন্ট থাকে ধর কত, 16K, মানে 16,000 সেগমেন্ট থাকে। তো 16,000 সেগমেন্ট তারা যদি 4 জিবি ধরে ভাগ করো, টোটাল মেমোরি সাইজ কত হয়ে যেতেছে 64 টেরাবাইট। তাহলে ভার্চুয়াল মেমোরি পাইতেছো, সেটা ভার্চুয়াল মেমোরি বলে। তো টোটাল মেমোরি পাইতেছো দেখছো কত, 64 টেরাবাইট, খুবই বড় হিউজ একটা মেমোরি। আর বলছিলাম যে 286 এ তুই যদি প্রোটেক্ট আর রিয়েল মোডে সুইচ করতে চাস তাহলে কি হয়, এখনই হইছে 386। হ্যাঁ 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 কেবল হয়েছে। তাহলে আমার পুরো রিসেট করতে হয় কিন্তু 286 টারে পুরো রিসেট করতে হইতো। আমার প্রোটেক্ট থেকে রিয়েলে যাই, রিয়েল থেকে প্রোটেক্টে যাই, পুরো রিসেট করতে হইতো আমার মাইক্রো কন্ট্রোলারটা, মানে প্রসেসরটা। কিন্তু 386 এর নতুন একটা মোড আছে, ভার্চুয়াল 86 মোড। তাহলে এতে আর সুইচ করা লাগে না, মানে অন অফ করা লাগে না, আমি ইজিলি সুইচ করতে পারবো চাইলেই এখন। তাহলে এই তিনটা মোস্ট মানে অ্যাডভান্টেজ যেটা। এবার 386 এর অরিজিনাল একটা ভার্সন লঞ্চ হয়েছে। তো শুরুতে ইনিশিয়ালি 386 নামে পরিচিত ছিল, কিন্তু কয়দিন পরে দেখলো যে এটা খুবই হেভিয়ার, মেমোরি সাইজ বড়, তোর মাইক্রো প্রসেসর বড়, সেগমেন্ট বড়, তো এটা অনেক পাওয়ার কনজিউম করে, দাম বেশি অনেক। মানে এটা সবার প্রয়োজন হয় না, যেটা একদম আমার ইউজার কনজিউমার লেভেলে এত পাওয়ারফুল দরকার হয় না। তার একটা নিড দেখলো যে একটু লোয়ার স্পেক দরকার, তাহলে এটারই আবার দুইটা ভার্সন লঞ্চ করলো। এটা যে অরিজিনালটাই ছিল ওইটাকে নতুন একটা নাম দিয়েছে ডিএক্স,
আর এটা লোয়ার, একটু কম পাওয়ার কনজিউম করে, একটু স্পেক কমাই দিয়েছে, ওইটাকে এসএক্স নাম দিয়েছে। তাহলে ডিএক্স আর এসএক্স এর পার্থক্য, ডিএক্সটা কি বলছিলাম যেটা অরিজিনাল একদম ওইটা, তো ডিএক্স আমার 32 বিটের অ্যাড্রেস বাস, 32 বিটের ডাটা বাস ছিল, কিন্তু সেটা এসএক্স এ কমায় 24 বিটের অ্যাড্রেস বাস, ডাটা বাস 16 বিটের করে দিয়েছে। আর অরিজিনালটা আমার 132টা পিন ছিল, আর এসএক্স এ আমার 100টা পিন। আর মেমোরি, সেগমেন্ট মেমোরি কত ছিল, 4 জিবি করে, আর ওটা 16 এমবি করে দিছে। তাহলে আমার লো কস্টের জন্য এসএক্স ভালো, আর ইউজার কনজিউমার লেভেলের জন্য সবাই তখন এসএক্স নিতেছিল, তাহলে এসএক্সটা তখন অনেক পপুলার হয়ে যায়। তাহলে অরিজিনাল এটা হইলো মোস্ট পপুলার ছিল এসএক্স। তাহলে ডিএক্স এসএক্স কি বুঝছস, পার্থক্যটা কি? বুঝতে পারছি। অরিজিনালি একটা ছোট ভার্সন, কারণ ওটা বেশি মেমরি কনজিউম করে দেখে না। এখন এটার ইন্টারনাল আর্কিটেকচার 286 এর কি ছিল, চারটা পোর্শন ছিল। একটা কি ছিল অ্যাড্রেস, এটা কি ছিল বিআইইউ, অ্যাড্রেস ইউনিট, বিআইইউ ছিল, তারপর ইউনিট, দেন কি ছিল আমার আইইউ, এক্সিকিউশন ইউনিট। আর এটা কি 386 এর। তো 386 এ দেখছস এবার দুইটা নতুন আপডেট আসছে, কি একটা প্রিফেস ইউনিট আসছে নতুন, আর এটা কি, এই দুইটাকে মিলায় আগে যে এইইউ ছিল, এখন নতুন একটা নাম আসছে সেগমেন্ট ইউনিট। বিআইইউ তে 286 এ বিআইইউ তে ইনস্ট্রাকশন কিন্তু প্রিফেস হইতো, মনে আছে? হ্যাঁ, এখানে নতুন একটা ইউনিটির নাম করে দিছে, যে আলাদা একটা ইউনিটি দিয়ে দিছে যে তুমি শুধু প্রিফেসে কাজ করো, নতুন একটা নাম, মানে নতুন একটা ইউনিটি তৈরি করে বলছে। এখন ইউনিট অনেকগুলা থাকলেও এটা আসলে কি বলে, তিনটা পোর্শনে ভাগ করা, এই তিনটা পোর্শনে ভাগ করা। এই তিনটা পোর্শন কি কি, এখানে মেনলি তিনটা সেকশন থাকে। একটা সেকশন কি, এটাকে একটা সেকশন বলা হয় ইইউ আর আইইউ নিয়ে, আর এটাকে একটা সেকশন ধরা হয়, আর এটাকে একটা সেকশন ধরা হয়। তিনটা সেকশনে ভাগ করা হয়েছে, বুঝছস? তো তিনটা সেকশন কি কি, এটাকে বলা হয় সিপিইউ পুরাটাকে, আর এটা কি আমার বিআইইউ বাস ইন্টারফেস ইউনিট, আর এটাকে বলা হয় এমএমইউ মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। সে কি করে মেমোরি ম্যানেজমেন্ট করে, ও কি করে কানেকশন বজায় রাখে, কমিউনিকেশন, আর ও মেনলি ইনস্ট্রাকশন ডিকোড করে দেন এক্সিকিউশন করে। তো তিনটা সেকশনে ভাগ করা। তাহলে তিনটা সেকশন কি কি এখানে লেখা আছে, সিপিইউ আবার কয়টা, ইউ আর আইইউ, এমএমইউ মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, এসইউ সেগমেন্ট ইউনিট, আর পিইউ মানে কি, পেজিং ইউনিট। আগে কি ছিল, অ্যাড্রেস ইউনিট ছিল, অ্যাড্রেস ইউনিটের নাম এখন নতুন একটা নাম দিয়েছে পেজিং ইউনিট। আর আগে ইনস্ট্রাকশন ইউনিট নাম ছিল, ওইটাকে কাইটা এখন নতুন একটা নাম দিয়েছে ডিকোড ইউনিট। আর পেজিং ইউনিট নাম কেন দিছে এটা তো একটু পরে শিখবো, কিন্তু ডিকোড ইউনিট নাম কেন দিছে এটা তো বুঝছি, যে ইনস্ট্রাকশন ইউনিট মেনলি ডিকোড করে, এই জন্য ইনস্ট্রাকশন ইউনিটের নাম চেঞ্জ করে ডিকোড ইউনিট ধরাই দিছে। তাহলে এটাই ছিল মেনলি আমার ইন্টারনাল আর্কিটেকচার, বুঝছো এতটুকু? তাহলে এখানে নতুন একটা নাম আসছে পেজিং ইউনিট, এটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করবো, আর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পেজিং। আর শুরুতে আসে এক্সিকিউশন ইউনিট। তাহলে এক্সিকিউশন ইউনিটে 8টা জেনারেল পারপাস রেজিস্টার থাকে, সেম এটার মতোই 286 এর মতোই। এখানে কি 8টা জেনারেল পারপাস রেজিস্টার থাকে, আর এই রেজিস্টার প্রত্যেকটা কয় বিট করে, প্রত্যেকটা 32 বিট করে। আর এই 32 বিটকে আমি 8 বিট, 16 বিট, 32 বিট 3 ভাবে ইউজ করতে পারবো। এখন 8 বিটকে কি নাম দেয় মনে আছে, AH আর AL। 16 বিটকে এটাকে কি নামে প্রকাশ করি, 16 আর কি বলি AX। 32 কে কি নাম দ্বারা প্রকাশ করে এটা জানোস? 32 কে আগে কোনো আমরা ইউজ করি নাই, এটার নতুন একটা নাম আসছে AX। AX এর সাথে জাস্ট
ই অ্যাড করে দিই এক্সট্রা, এক্সটেন্ডেড এক্স, তাহলে ই এক্স দ্বারা বোঝায় 32। তাহলে এটাই ছিল মেনলি 32 বিট রেজিস্টার কেমনে প্রকাশ করি। তো এখানে দেখ এ এক্স ছিল আগে, এখন ই এক্স হয়ে গেছে, বি এক্স ছিল এখন ই বি এক্স, আগে বিপি ছিল এখন ই বিপি, এক্সটেন্ডেড বিপি বলা হয়। তাহলে ই মানেই এটা 32 বিট বোঝায়। এখন কি বলছিলাম, 32 বিট কেমনে ইউজ করে এটা বুঝছো। এখন 32 বিট, এখানে একটা 32 বিটের ফ্ল্যাগ রেজিস্টারও থাকে, যেহেতু 32 বিটের তাই এখানে নাম দিছে ই ফ্ল্যাগ। এই 32 ফ্ল্যাগের মানে এই রেজিস্টারের 32টা বিট থাকে। এই বিটের যেগুলা ইম্পর্টেন্ট ওগুলা দেখ, এখানে যে বিট D18 থেকে D31 এগুলা সব রিজার্ভ থাকে। এই বিটগুলা ইউজার ইউজ করতে পারে না, সিপিইউ চেঞ্জ করতে পারে শুধু, এগুলা ফ্ল্যাগ রেজিস্টার করতেছে এখন। আর যে D5 আর D3 বিটটা আছে এটা অলওয়েজ 0-তে সেট করা থাকে, আর D1 এটা অলওয়েজ 1-এ সেট করা থাকে, আর বাকিগুলো ইউজার চেঞ্জ করতে পারে সেটা। যেটাকে একটা ফ্ল্যাগ রেজিস্টার ছিল। ফ্ল্যাগ রেজিস্টার দেখতে কিরকম হয়, 32 বিটের হয়, তার মধ্যে 18 থেকে 31 এগুলো রিজার্ভ থাকে, সিপিইউ ইউজ করে শুধু। 5 আর 3 এটা অলওয়েজ 0-তে সেট করা থাকে, D1টা অলওয়েজ 1-এ সেট করা থাকে। এখন দুইটা নিউ ফ্ল্যাগ আসছে, 386-এ দুইটা নিউ ফ্ল্যাগ আসছে। সেই দুইটা নিউ ফ্ল্যাগ কি, একটা ভার্চুয়াল মোড কোন কত নাম্বার বিটে থাকে, 17 নাম্বার বিটে থাকে। আর ভার্চুয়াল মোড মানে কি, আমার কি বলছিলাম যে 3টা মোডে থাকে 386টা, তাহলে যদি ভিএম এর ভ্যালু এটা 1 থাকে তাহলে বুঝায় আমার এখন ভার্চুয়াল মোড অন আছে, ভিএম অন আছে। আর যদি ভিএম এর ভ্যালু 0 হয় তাহলে বুঝায় ভিএম এর ভ্যালু মানে ভিএম ভার্চুয়াল মোডটা অফ আছে। বুঝতে পারছো ভিএম দ্বারা কি বোঝায়। আর ভিএম এর ভ্যালু চেঞ্জ করা যায়, আইরেট একটা অপারেশন হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, এটা আইরেট একটা অপারেশন হয়, শুধুমাত্র আইরেটের মাধ্যমে অথবা যে কোনো একটা টাস্ক সলিউশনের মাধ্যমে এর ভ্যালুটা চেঞ্জ করা যায়, 1 থেকে 0 করতে পারবি, 0 থেকে 1 করতে পারবি, এটা সেট করা যায় আইরেটের মাধ্যমে, বাই রিটার্ন যেটা আসবে ইনস্ট্রাকশন রিটার্ন। তাহলে একটা ফ্ল্যাগ গেল ভার্চুয়াল মোড ফ্ল্যাগ, আর একটা ফ্ল্যাগ রিজিউম ফ্ল্যাগ। রিজিউম ফ্ল্যাগ মানে কি বোঝায়, যে একটা প্রোগ্রাম এক্সিকিউশন করতেছে, এর মধ্যে সে ডিবাগ করবে নাকি করবে না এটাকে নিয়ন্ত্রণ করে রিজিউম ফ্ল্যাগ। তাহলে রিজিউমের ফ্ল্যাগ এটা যদি 1 থাকে তাহলে এখানে যদি বলে ফল থাকেও এটা ইগনোর করে নিচে নামা যাবে এবং প্রোগ্রামটা এক্সিকিউট করবে পুরাটা। এই ডিবাগটা মানে কি একটু বলতো আবার একটু ওই তো ডিবাগের পার্টটা। প্রোগ্রামে কোনো এরর আছে, আর এরর থাকলে কি হবে, এক্সিকিউশন করার সময় এররে এসে থাইমা যাবে আর একটা এরর সাইন দিবে, এই পুরাটা তো আর এক্সিকিউশন করবে না তখন। হ্যাঁ তাহলে রিজিউমের ফ্ল্যাগ যদি 1 থাকে তাহলে বুঝায় আমি যদি এরর পাইও কোনো ডিবাগ করব না, ওইটা ইগনোর করে আমি নিচে পুরো প্রোগ্রামটা এক্সিকিউট করে ফেলবো যদি রিজিউমের ফ্ল্যাগ 1 থাকে। আর রিজিউমের ফ্ল্যাগ যদি 0 হয় তাহলে আমার যদি এরর পায় মাস্ট বি ডিবাগ করব, এটা অ্যাপ্লিকেশন। আচ্ছা ঠিক আছে। আর লাস্ট আসতেছে ইনস্ট্রাকশন ইউনিট। ইনস্ট্রাকশন ইউনিট মানে কি, কিভাবে একটা ইনস্ট্রাকশন আমার এক্সিকিউশন হয় এটা বলে দিছি। মানে ইনস্ট্রাকশন ইউনিটের কাজ কি, তো ইনস্ট্রাকশন ইউনিট কি করছিলাম বুঝলাম, সেই ইনস্ট্রাকশন ডিকোড করবে, ওটা মেইন কাজই এটা। তো ইনস্ট্রাকশন ডিকোড করে করে এক্সিকিউশন ইউনিটে পাঠাবে। তাহলে ইনস্ট্রাকশন ইউনিটে সে কি করবে, ডিকোড করবে, ডিকোড করে সে অফ কোডে পরিণত করবে, অফ কোড থেকে সে কি সেই ইনস্ট্রাকশন ডিকোডের একটা কিউ আছে সেখানে পাঠিয়ে দিবে, আর সেখান থেকে কি করবে একটা নির্দিষ্ট সিগন্যাল পাঠাতে থাকবে এক্সিকিউশন ইউনিটকে, বলবে এটা এটা করো, এটা করো, এটা করো, আর কিছু না। ইনস্ট্রাকশন ইউনিট ছিল এতটুকু, এটা কাজ অত বেশি ইম্পর্টেন্টও লাগবেও না। এখন থেকে একটা নতুন একটা টার্ম আসছে, ব্যারিয়ার শিফটার। ব্যারিয়ার শিফটারটা কি মেনলি, সে আমার কি করে, ওই যে আমরা রোটেট
রাইট শিফট করছি, রোটেট লেফট শিফট করছি, বা রোটেশন যে বা শিফটিং যে অপারেশনগুলো। বেরিয়ার শিফটটা এটা নতুন একটা হার্ডওয়্যার সিস্টেম যেটা দেওয়ার ফলে এগুলো অনেক ফাস্ট হয়ে গেছে। তাহলে এগুলো এখন কি করে অনেক ফাস্ট কাজ করে আগের তুলনায়। আগে রোটেট হইতে একটু সময় লাগতো, বেরিয়ার শিফটটা একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, এটা দেওয়ার কারণে পুরো প্রসেসটা অনেক ফাস্ট হয়ে যায়। এখন শিফট আর রোটেটে কেন এটা দেওয়ার প্রয়োজন পড়লো? আমার যে মাল্টিপ্লিকেশন ডিভিশনগুলো হয় এগুলো সব রোটেট লেফট শিফট বা রাইট শিফট এগুলোর মাধ্যমে হয়। তো আমার পুরো প্রোগ্রামে এই মাল্টিপ্লিকেশন ডিভিশন অনেক হয়, আর এখন তো আবার 32 বিটের অপারেশন, তাহলে প্রোগ্রাম আরও স্লো হয়ে যায়। তো ব্যারেল শিফটার দেওয়ার কারণে শিফট আর রোটেট অপারেশন ফাস্ট হয়ে গেছে, যার কারণে মাল্টিপ্লিকেশন ডিভিশনও ফাস্ট হয়ে গেছে। এখন 32 বিটের মাল্টিপ্লিকেশন এক্সিকিউশন হতে মাত্র 1 মাইক্রোসেকেন্ড লাগে ব্যারেল শিফটার কারণে। এতটুকুই ছিল। এবার সেগমেন্ট ইউনিট। তাহলে সেগমেন্ট ইউনিট মেনলি কি কাজ করবে? সেগমেন্ট ইউনিট নাম দিয়ে বুঝতে পারছো, সে কি করবে, আমার মেমোরিকে সেগমেন্ট ওয়াইজ ভাগ করবে, মেমোরি ম্যানেজমেন্ট করবে, মেমোরিকে সিকিউরিটি দিবে। ওর মেন কাজই এটা, সেগমেন্ট ইউনিট। তাহলে ইউজেস কি করে, আমরা কিভাবে এটার ভাগ করি মনে আছে? শুরুতে সেগমেন্টের অ্যাড্রেস থাকে, দেন অফসেট অ্যাড্রেস থাকে, সেগমেন্ট এবার ভাগ করা থাকে। আর এবার প্রতিটা সেগমেন্টের সাইজ কত? এবার 4 GB করে। আর এই সেগমেন্ট ইউনিট আমার ডাটাকে প্রোটেকশন দেয় কয় লেভেলে? 4 লেভেলে। 4 লেভেলে ডাটা প্রোটেকশন দেয়। আর কিভাবে দেয় ওটা জানি না মোস্ট। আর নতুন একটা সেগমেন্ট রেজিস্টার আসছে FSGS, এটারও কাজ কি দরকার প্রায় নেই, জাস্ট বলে দিয়েছে যে নতুন একটা সেগমেন্ট রেজিস্টার আসছে এবার, FSGS। এবার ইম্পর্টেন্ট একটা জিনিস, পেজিং ইউনিট। পেজিং ইউনিটটা কি? আমরা আগে অ্যাড্রেস ইউনিট নাম দেখছি, এটাকে কাইটা আমরা এখন পেজিং ইউনিট নাম দিতেছি। পেজিং ইউনিট কি? আমরা আগে কি করতাম, জাস্ট মেমোরিকে, একটা মেমোরি ছিল পুরাটা, তাকে সেগমেন্টে ভাগ করতাম, এটা সেগমেন্ট 1, এটা সেগমেন্ট 2। এই সেগমেন্টের ভিতর বিভিন্ন অ্যাড্রেস থাকতো, তাই না? আগে মেমোরি এভাবে অ্যাক্সেস করতাম, তার জন্য সেগমেন্ট অ্যাড্রেস লাগতো আর অফসেট অ্যাড্রেস লাগতো। কিন্তু এখন কি হয়ে গেছে, আর পুরা 4 GB মেমোরি সাইজ। আর যখন আমরা কি করি, ভার্চুয়াল মেমোরি ইউজ করি, ভার্চুয়াল মেমোরি সেকেন্ডারি মেমোরিকে আমি র্যাম হিসেবে ইউজ করতেছি। তো ভার্চুয়াল মেমোরির মতো কিন্তু র্যামের মতো এত কিন্তু ফাস্ট না, এটা কিন্তু র্যামের মতো অত ফাস্ট না। তার উপর আবার 4 GB করে সেগমেন্ট। তাহলে র্যাম এই 4 GB থেকে ডাটা আনতে অনেক স্লো কাজ করে, কারণ বড় একটা সেগমেন্ট তারা আনতে হইতেছে সেকেন্ডারি মেমোরি থেকে। তাহলে এখানে অনেক টাইম ডিলে হয়। তাহলে এই ডিলেটা সলিউশন করছে মেনলি পেজিং ইউনিটটা। পেজিং ইউনিট কি করে, আমরা এই সেগমেন্টটাকে আবার ছোট ছোট ভাগে ভাগ করছি। তাহলে এখন কি আছে, শুরুতে মেমোরি ছিল, মেমোরি থেকে সেগমেন্টে পরিণত হয়েছে, সেগমেন্টকে আবার ছোট ছোট পেজে ভাগ করছি। পুরাটা একটা সেগমেন্টকে আবার পেজে ভাগ করছি। আর প্রতিটা সেগমেন্ট আবার অফসেট থাকে, মানে অ্যাকচুয়াল ফিজিক্যাল মেমোরিটা থাকে। এই যে সেগমেন্টকে আবার যে ভাগ করছে এগুলোকে প্রত্যেকটা এক একটা পেজ বলা হয়, আর এক একটা পেজের সাইজ হয় মাত্র 4 KB। তাহলে এখন কি হইতেছে, আমরা ভার্চুয়াল মেমোরি থেকে জাস্ট একটা করে পেজ আনতেছি, আর এটা সাইজ খুবই ছোট, খুবই ফাস্ট কাজ করতেছে। 4 KB করে একটা আনতেছি, আবার পাঠিয়ে দিতেছি, আনতেছে পাঠিয়ে দিতেছে। তো এর কারণে ভার্চুয়াল মেমোরি যে অপারেশনগুলো খুবই ফাস্ট হয়ে যাইতেছে পেজিং এর কারণে। তাহলে পেজিং ইউনিট কি করবে, মেনলি ওই সেগমেন্টটাকে আমার কি করবে, পেজে ভাগ করবে, এটাই তার কাজ। আর প্রত্যেকটা পেজের সাইজ থাকে কত, মাত্র বললাম 4 KB। আর সেটা কাজ করে আন্ডার সেগমেন্ট ইউনিটের আন্ডারে কাজ করে পেজিং ইউনিটটা। আর এই যে ভার্চুয়াল মেমোরি, এটাও সেগমেন্ট আর পেজে ভাগ করা থাকে। তো মেনলি ভার্চুয়াল মেমোরির জন্য এই পেজিং ইউনিটটা আনছে, এটাই মেন কাজ। আর সে কি করে, এটা মেন কাজ লিনিয়ার অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করা। আর পেজিং ইউনিটের যে প্রত্যেকটা পেজের সাথে এক্সট্রা কিছু ইনফরমেশন থাকে,
যে পেজটা কোথায় আছে, পেজকে কে অ্যাক্সেস করতে পারবে, তাহলে পেজে একটা ইনফরমেশন থাকে, ওগুলোকে কন্ট্রোল করতে পারবে। এই কন্ট্রোল করে কে? ওই যে এটা পেজিং ইনফো টাস্ক থাকে একটা। আর কন্ট্রোল হচ্ছে প্রিভিলেজ। এই যে প্রিভিলেজ, এখানে একটা কি থাকে, পিএল একটা ফাংশন থাকে যে চেক করে যে আমার এই পেজটাকে অ্যাক্সেস করতে পারবে নাকি না। দেন লিমিট অ্যান্ড অ্যাট্রিবিউট পিএল এ থাকে যে ওই সেম, যে অ্যাক্সেস করতে পারবে নাকি না। তারপরে ইনভ্যালিড কোড নাকি না, ইনভ্যালিড পেজ নাকি না। তো এই যে একটা অ্যাট্রিবিউট থাকে আর কি, পিএল অ্যাট্রিবিউট, সে কি করে যে আমার পেজের অ্যাক্সেস পাবে কে, এই পেজটা ইনভ্যালিড না ভ্যালিড, এগুলো ইনফরমেশন সে আমার ডাটা কালেক্ট করে আর এগুলো ইনফরমেশন পাস করে দেয় পিএল এ। তো পেজিং ইউনিটের মেন কাজটা বুঝতে পারছো, সে কি করবে? ওর মেন কাজই হলো সেগমেন্টটাকে আরো ছোট ছোট আকারে ভাগ করা, যেন ভার্চুয়াল মেমোরি থেকে আমার ডাটা আদান প্রদান অনেক ফাস্ট হয়। আর বাস কন্ট্রোল ইউনিট, এটা তো আমরা একটু আগে পড়ে আসছি, একটু আগে মানে কি 286 এ পড়ে আসছে না, বাস ইন্টারফেস ইউনিট। তো ওর কাজ যা ছিল ওর কাজও সেম। ও কি করবে? বাসের ডাটা বাসকে কারে প্রায়োরিটি দিবে, তো প্রায়োরিটি আকারে সে কন্ট্রোল দিবে, অ্যাক্সেস দিবে। ওর কাজই এগুলা পড়ে নিস। দেন শ্যাডো রেজিস্টার, এটা লাগবে না, দরকার নাই। সিগনালও লাগবে না, যেটা লাগবে অপারেশনটা লাগবে। এখন যেটা মোড অফ অপারেশন, তাহলে বলছিলাম 386 এটা তিনটা মোডে কাজ করতে পারে, একটা রিয়েল মোড, এটা প্রোটেক্ট মোড, এটা কি ভার্চুয়াল 86 মোড। রিয়েল মোড আমরা পড়ে আসছি 286 সেম ওইটার মতো। প্রোটেক্টেড মোড ওইটাও সেম, কিভাবে কাজ করে, এটা মেমোরি ম্যানেজমেন্টটা কিভাবে হয়, সেম 286 এর মতো। কিন্তু এখানে একটা এক্সট্রা আসছে, সেটা কি পেজিং। তাহলে আমরা এখানে পেজিংটা নিয়ে পড়বো। আর এটা যে ডেসক্রিপ্টরটা ছিল, ডেসক্রিপ্টরটা নিয়ে একটু পড়াশোনা করবো। প্রোটেক্টেড মোড কিভাবে কাজ করে সেম 286 এর মতো, কিন্তু এক্সট্রা আছে কি পেজিং। আর এটা ডেসক্রিপ্টরটা নিয়ে একটু পড়াশোনা করবো, কারণ এই ডেসক্রিপ্টরটা এখন কত 32 বাইটের হয়ে যায়। আগেরটা ছিল 8 বাইট, এবার একটু 32 বাইট হয়ে গেছে। ছিল না, তাহলে এই দুটা নিয়ে পড়াশোনা করবো, দেন ভার্চুয়ালটা পড়াশোনা করবো, দেন শেষ। শেষ না? হ্যাঁ, ও সেই, ওকে ইন্টারাপ্ট আছে, ইন্টারাপ্ট জাস্ট রিডিং, আর কিছু না। বুঝতে পারছি। ইন্টারাপ্ট হলো মেন ইম্পর্টেন্ট 8086টা। ইন্টারাপ্ট এডিট আইব না, 286 386 ওটা পড়লেই হবে। শুধু প্রোটেক্টেড মোড কি, এটা হলো অ্যাডভান্স, রিয়েল মোড থেকে অ্যাডভান্স। এটা প্রোটেক্টেড মোড কি, যেটা অরিজিনালটাই, অরিজিনাল যেভাবে কাজ করে সেম ওইটাই, এটা সকল ফেসিলিটিস থাকে। এখন বলছিলাম কি, এর ডেসক্রিপ্টরটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। তাহলে একটু দেখ, এখানে লেখা না একটু বিস্তারিত, আমি একটু বিস্তারিত পড়াই, তাহলে বুঝবে না। আমি এখন কি পড়বো, প্রোটেক্টেড মোডে একটা মেমোরি কেমনে অ্যাক্সেস হয়। 286 এ প্রোটেক্টেড মোডে কেমনে মেমোরি অ্যাক্সেস হয় মনে আছে? হালকা পাতলা মনে আছে। আমার একটা সিলেক্টর থাকতো শুরুতে, সিলেক্টর কি যাইতো, ডেসক্রিপ্টর টেবিলে যাইতো, ডেসক্রিপ্টর টেবিল থেকে ডেসক্রিপ্টর উঠাই নিয়ে আসতো। ডেসক্রিপ্টরে কি থাকতো আমার ওই সেগমেন্টের বেস অ্যাড্রেস থাকতো, সেগমেন্টের সাইজ থাকতো, আর কি থাকতো বেটা গেলাম, অ্যাক্সেস যে অ্যাক্সেস করতে পারবো না, এটা ছিল না আপনার অ্যাক্সেস রাইট প্রিভিলেজ, ঠিক আছে।
তাহলে ডেসক্রিপ্টর নিয়ে আসতো, ডেসক্রিপ্টর থেকে আমরা কি পেতাম, এই যে সেগমেন্ট পাইতাম, সেগমেন্টের বেস অ্যাড্রেস পাইতাম, তার সাথে অফসেট অ্যাড্রেস যোগ করে দিলে আমার কি আসতো, ফিজিক্যাল অ্যাড্রেস আসতো। দেন আমরা ফিজিক্যাল অ্যাড্রেসে চলে যেতাম। তাহলে এভাবে ছিল আমার কাজ করতো মেইনলি ডেসক্রিপ্টরটা। এখন এটা তো 286 এ, 386 এ কেমনে কাজ করে? 386 এ মেইনলি একটা সিলেক্টর থাকে, সেম সিলেক্টর থেকে ডেসক্রিপ্টর নেয়, ডেসক্রিপ্টর থেকে কি পাই আমরা, ওই যে বেস অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস পাই। ওটা আসলে ফিজিক্যাল অ্যাড্রেস না, ওটাকে লিনিয়ার অ্যাড্রেস বলে, ওটাকে পরবর্তীতে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করা হয়, লিনিয়ার অ্যাড্রেস পাই। এই লিনিয়ার অ্যাড্রেস আমার যদি ওই যে পেজিং করছিলাম না, একটা পেজিং থাকে, এই পেজিং মোডটা যদি ইনেবল থাকে তাহলে ফিজিক্যাল এখানে যে লিনিয়ার অ্যাড্রেসটা তৈরি হয় ওইটাই ফিজিক্যাল অ্যাড্রেস হিসেবে ব্যবহার হয় না। যদি পেজিং মোডটা আমার ডিসেবল থাকে তাহলে এখানে যে লিনিয়ার অ্যাড্রেসটা তৈরি হয় এটা কি, সেগমেন্ট প্লাস অফসেট অ্যাড্রেস, এটাকে লিনিয়ার অ্যাড্রেস বলতেছে আর কি। তাহলে এই লিনিয়ার অ্যাড্রেসটা আমার ফিজিক্যাল অ্যাড্রেস হিসেবে ধরে থাকে যদি পেজিংটা ডিসেবল, মানে সেম আগের মতোই 286 এর মতো পেজিং ডিসেবল থাকে। আর যদি পেজিং ইনেবল থাকে, এই ফাংশনালিটিটা অন থাকে, তাহলে এই লিনিয়ার অ্যাড্রেস বা সেগমেন্ট প্লাস অফসেট অ্যাড্রেস এটা শুরুতে একটা পেজ টেবিলে যাবে, পেজ টেবিল থেকে একটা পেজ ক্রিয়েট হবে, একটা পেজ অ্যাড্রেস আসবে, এই পেজ অ্যাড্রেসটা আমরা ব্যবহার করি মেনলি। তাহলে এবার নতুন একটা লেয়ার আসছে, দেখছো, পেজ টেবিল আর পেজ অ্যাড্রেস, পেজ না, এটা ফিজিক্যাল অ্যাড্রেস একটা, পেজ টেবিলে যাবে, সেই পেজ টেবিল থেকে ফিজিক্যাল অ্যাড্রেসটা নিয়ে আসবে। তাহলে এই যে পেজিং ইনেবল হইলে আমার নতুন একটা পেজিং টেবিল তৈরি হবে, পেজিং টেবিল থেকে সে ফিজিক্যাল অ্যাড্রেসটা নিবে। তাহলে এখানে একটা সিকিউরিটি লেয়ার থাকে আলাদা, আর বুঝতে পারছো সেখানে কেমন কাজ হয়, মেমোরি অ্যাক্সেসটা হয়। হ্যাঁ, এখন ডেসক্রিপ্টর নিয়ে কথা বলি, যে 286 এর ডেসক্রিপ্টর আর এটার মধ্যে একটু পার্থক্য ছিল। 286 এর ডেসক্রিপ্টর তো পড়ছে, এবার 386 এর ডেসক্রিপ্টর কিরকম হয়, এটা সেম 8 বাইটের হয়। 8 বাইটটা কিরকম, এরকম, এখানে থাকে লিমিট, এখানে থাকে বেস, বেস 3 A DPL S type T X U limit 16 থেকে 19 30। তাহলে দেখ বলছিলাম কি 8 বিট, এন্ড আমরা ওই যে সিরিয়ালি লিখতাম না আগে, সিরিয়ালি লিখতে জায়গা ধরবে না, এই জন্য ওইটাকে আমরা 4টা ভাগে বিভক্ত করছি। এটা 0 বাইট, 0 থেকে 1 বাইট, দেন 2 থেকে 3 বাইট, 4 থেকে 5, 6 থেকে 7। ওই আগে সোজা করে লিখতাম, ওইটাকে জাস্ট আমি খন্ড খন্ড আকারে বিভক্ত করে লিখছি। এখন ডেসক্রিপ্টরে কি থাকে মনে আছে, সাইজ থাকে, মেমোরি সেগমেন্ট, বেস অ্যাড্রেস থাকে। তাহলে এই যে বেস অ্যাড্রেস আছে, আর তারপর কি আছে, লিমিট আছে, সেগমেন্টের লিমিট। এখন সেগমেন্টের সাইজ কত মনে আছে, 386 এর সেগমেন্টের সাইজ হয় 32 বিট, 4 জিবি হইতে হয় না, তো 32 বিট। তো 32 বিট আসলে কন্টিনিউয়াস রাখা হয় না, সেগমেন্টের যে বেস অ্যাড্রেসটা, যে সেগমেন্টের বেস অ্যাড্রেস এটা কন্টিনিউয়াস রাখা হয় না, এটা বিভিন্ন বিটে সেপারেট করে রাখছে। এই যে 2 থেকে 3 তে এখানে কয়টা বিট আছে, 8টা বিট আছে কিন্তু। তাহলে
বেসের যে প্রথম 16টা বিট এটা 2 থেকে 3 তম বাইটে রাখা হয়েছে, বাকি 8টা বিট 6 থেকে 7 তম বিটে রাখা হয়েছে, এখানে আবার 8টা বিট থাকে। আর বাকি বিটগুলো কই রাখা হয়, এই যে কই 6 7, মানে এই যে বাকি 8 বিট আর কি, লাস্টের 8 বিটে। 0 থেকে 1 এখানে কিন্তু টোটাল 16 বিট আছে, এটাকে আবার 8 বিটে কনভার্ট করছে আলাদা আলাদা। এটা বুঝতে পারছো? বেস অ্যাড্রেসটাই 32 বিটের, আর সেটা বিভিন্ন ভাগে ভাগ করে রাখছে। 32 বিটটা বিভিন্ন ভাগে ভাগ করছে, এখানে রাখছে কিছু, এখানে রাখছে কিছু, এখানে রাখছে কিছু। এবার লিমিট কত, এই লিমিট ডিপেন্ড করে জি এর উপর। দেখ এখানে একটা জি আছে, কই এই যে এখানে জি। তো জি এর ভ্যালু যদি 0 হয় আমার লিমিটটা বাইটে হিসাব হয়, আর জি এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমার পেজে হিসাব হয়। লিমিট কি 4 কিলোবাইট পেজে হিসাব হয়, এটা মনে রাখিস। তাহলে এর ভ্যালু যদি 0 থাকে তাহলে এখানে যত আছে, কত 16 আছে, এখানে আছে 8, তাহলে 24। তাহলে জি এর ভ্যালু 0 হইলে আমার লিমিটের ভ্যালু কত হবে, 24 বাইট হবে। আর যদি জি এর ভ্যালু 1 হয় তাহলে কি হবে, জি এর ভ্যালু কি 1 হয়েছে, তাহলে 24-এর সাথে 24 বাইট ছিল, আর প্রতিটা বাইট কত করে, 4 কিলোবাইট করে, তাহলে 4 কিলোবাইটের সাথে গুণ হবে, তাহলে আলটিমেট কত হয়ে যায়, এই যে 4 জিবি হয়ে যায়। তাহলে জি এর ভ্যালু যদি 1 হয় তাহলে হবে 24 বাইট, আর যদি জি এর ভ্যালু 1 থাকে তাহলে এই প্রতিটা বাইট 4 কিলোবাইট 4 কিলোবিট করে আবার জায়গা নেবে। তার সাথে আবার প্রত্যেকটা 24-এর সাথে যদি 4 কিলোবাইট গুণ করে দিই তাহলে হয়ে যায় কি, সেগমেন্টের সাইজটা 4 জিবি হয়ে যায়। তাহলে সেগমেন্ট সাইজ 4 জিবি হইতে পারে, সর্বনিম্ন 24 বাইটও হইতে পারে, এটা ডিপেন্ড করে জি এর উপর, জিতে কি আছে। দেন জি হচ্ছে ডি। দেখ এই ডিতে ডি এর ভ্যালু যদি ডিফল্ট সাইজ, ডি এর ভ্যালু অনেকভাবে চেঞ্জ হতে পারে। আমার সেগমেন্টটা কি সেগমেন্ট ওটা ডিপেন্ড করে। সেগমেন্টটা যদি এমনি নর্মাল সেগমেন্ট হয়, কোড সেগমেন্ট হয়, তাহলে কোড সেগমেন্ট ডিতে যদি 0 থাকে ওটা 16 বিটের কোড সেগমেন্ট, আর যদি 1 থাকে 32 বিটের কোড সেগমেন্ট। কোড না মানে অন্য আর কি, এই দুইটা বাদে, স্ট্যাক কোড বাদে যে কোনো আরেক সেগমেন্টই হোক, ডিফল্ট আর কি যেটা। আর যদি আমার যে সেগমেন্টটা নিয়ে কাজ করতেছে ওই সেগমেন্টটা আমার কোড সেগমেন্ট হয়, তাহলে আমার 0 দ্বারা বুঝাইতেছে ডি এর ভ্যালু, এটা 286 এর কোড, আর ডি এর ভ্যালু 1 দ্বারা বুঝাইতেছে এটা 386 এর কোড। আর যে সেগমেন্টটা কাজ করতেছে ওটা যদি স্ট্যাক সেগমেন্ট হয় তাহলে 0 দ্বারা বুঝাইতেছে আমার স্ট্যাকটা 16 বিটের, আর স্ট্যাক পয়েন্টটা এসপি ইউজ হবে, আর সেটা সাইজ হবে 64 কিলোবাইট। আর যদি ডিতে 1 থাকে তাহলে বুঝাইতে স্ট্যাক পয়েন্টটা আমার 32 বিটের হিসেবে কাজ করবে, আর সেটা স্ট্যাক পয়েন্টটা তখন এসপি হবে না, ইএসপি হবে, যেহেতু 32 বিট, আর তার সাইজ হবে কত, 4 জিবি। এটা ছিল ডি এর ভ্যালু। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এভি, এই এভি এর ভ্যালু যদি 0 থাকে তাহলে এটা অ্যাভেলেবল ফর ওএস অনলি, ওএস মানে অপারেটিং সিস্টেম। আর এভি এর ভ্যালু যদি 1 থাকে তাহলে অ্যাভেলেবল অনলি ফর ইউজার, ইউজারের জন্য এটা অ্যাক্সেসিবল হবে। তাহলে ডেসক্রিপ্টর যেভাবে লিখছি এটা লিখা দিস, আর প্রত্যেকটা কাজকে ওইভাবে একটু লিখা দিস, ডেসক্রিপ্টরও আসতে পারে এটা, বুঝছস? এবার ভার্চুয়াল মোড। ভার্চুয়াল মোডটা কি, আমার মেনলি ভার্চুয়াল মোডটা আসলে ওই যে আমরা ভার্চুয়াল মেশিন ইউজ করছি না, একটা ওএস এর ভিতর আরেকটা ওএস রান করাইতেছি, আমার কি মেশিন রিস্টার্ট দেওয়া লাগছে, রিবুট করা লাগছে না? না, তো ভার্চুয়াল এটাই ইউজ করা লাগবে। আমি যদি আগের কোডগুলো রান করতে চাই, ফর এক্সাম্পল 8086 এর কোড রান করতে চাই, তাহলে আমার কই যাওয়া লাগতো, রিয়েল মোডে যাওয়া লাগতো। আগে রিয়েল মোডে যাইতাম, অন অফ কইরা ওইখানে কোডটা পুশ করতাম, দেন এখানে রান করতাম। কিন্তু এটা খুবই আর কি সময় সাপেক্ষ, পরে ডাটা লসের অনেক কাহিনী চলে আসে। এই জন্য আমরা কি করি, প্রোটেক্টেড মোডের ভিতরে একটা ভার্চুয়াল মোড রাইখা দিছি। আমার যখনই আগের কোড রান করতে হবে আমি জাস্ট ভিএমটা অন করে দিব, যার ফলে প্রোটেক্টেড মোডে থাকা সত্ত্বেও সে আমার আগের কোডগুলো রান করতে পারবে।
তো এটাই মিলে ভার্চুয়াল মোড। আর ভার্চুয়াল মোডের মেমোরি অ্যাড্রেসিং কিভাবে কাজ করে, যেভাবে 8086 কাজ করতো। কি ছিল? ফিজিক্যাল অ্যাড্রেস ইজ ইকুয়াল টু সেগমেন্ট অ্যাড্রেস ইন্টু 10h প্লাস অফসেট অ্যাড্রেস। তাহলে এভাবে মেমোরি সেগমেন্টটা কাজ করে ভার্চুয়াল মোডে। প্রোটেক্টেড মোডে যেভাবে কাজ করে ওইভাবে কিন্তু না। ভার্চুয়াল মোডে মানে ভার্চুয়াল মোডে আমার মেমোরি ম্যানেজমেন্ট 8086 এর মতো কাজ করে। আর ভার্চুয়াল মোডে সেম 1 MB সর্বোচ্চ সেগমেন্ট নিতে পারবে, কিন্তু সেটা 4GB এর যে কোনো জায়গায় নিতে পারবে। তো 4GB এর যে কোনো জায়গায় সে মেমোরি অ্যাক্সেস করতে পারবে, কিন্তু সর্বোচ্চ 1 MB, এর বেশি করতে পারবে না, কারণ এগুলো আগের কোড। তাহলে ভার্চুয়াল মোড অন হওয়া সত্ত্বেও এখানে কিছু সুবিধা পাইতেছি যেটা রিয়েলে পাইতাম না। একটা কি 4GB পাইতেছি, আর এটা কি এখানে সেম পেজিংটা হয়, মানে এক্সট্রা লেয়ার পাইতেছি, ডাটা সিকিউরিটি থাকতেছে, দেন ডাটা প্রোটেকশন হইতেছে, যেটা রিয়েল মোড থেকেও বেশি ভালো ভার্চুয়াল মোডটা। দেন আমরা এখানে কি করতেছি, মাল্টি প্রোগ্রামিং সাপোর্ট দিতে পারতেছি, যেটা রিয়েল মোডে ছিল না। তাহলে আগের কোড আমরা এইভাবে ইউজ করতে পারি। দেখ আগের কোডগুলো আমি পেজিং এর মাধ্যমে ডাটা প্রোটেকশন দিতে পারতেছি, দেন 4GB যে কোনো জায়গায় স্টোর করতে পারতেছি, মাল্টি প্রোগ্রামিং ইউজ করতে পারতেছি। এটা সম্ভব হয়েছে মাল্টি মোডের কারণে, ভার্চুয়াল মোডের কারণে। ভার্চুয়াল মোডটা না থাকলে আমার প্রসেসরটা অন অফ করে রিয়েল মোডে নিয়ে কিছু লিমিটেশনের মাধ্যমে ওই কোডটা রান করাইতে হইতো, যেটা ভার্চুয়াল মোডে সেটা সমাধান করে দিছে। বুঝতে পারছো? এবার যেটা বুঝলাম পেজিংটা, দেখ আমার কি হয়, একটা সেগমেন্ট থাকে তাই না, কত 4GB এর একটা সেগমেন্ট থাকে। কারণ সেগমেন্ট এবার কি হয়, আমার পেজিং ইউনিট থাকে, পেজিং ইউনিট এই 4GB কে ভাগ করবে, পেজে ভাগ করবে। তাহলে একটা পেজের সাইজ ছিল কত, 4KB কইরা, মনে আছে? একটা পেজের সাইজ ছিল 4KB কইরা। সেগমেন্টটা আবার পেজ আকারে ভাগ করবে, প্রতিটা সাইজ হবে 4KB। তাহলে 4GB কে কয়টা পেজে ভাগ করা যাবে, 4GB বাই 4KB, দেখবি 1 মিলিয়ন। তাহলে 4GB কে আবার 1 মিলিয়ন পেজে ভাগ করা হয়। তাহলে 4GB কে কি করা হয়, 1 মিলিয়ন ছোট ছোট পেজে ভাগ করা হয়। সেগমেন্টকে আমি পেজে ভাগ করে ফেলেছি। এন্ড এই সবগুলা পেজ আবার কি করা হয়, যে পেজগুলা পাইছি পেজগুলো একটা পেজ ডিরেক্টরিতে রাখা হয়। পেজ ডিরেক্টরি মেনলি কি, এই যে পেজের একটা বেস অ্যাড্রেস থাকে না, এই পেজের ভিতরে তাও ছোট ছোট ফিজিক্যাল অ্যাড্রেস থাকে। তাহলে পেজের যে অফসেটটা থাকে, প্রত্যেকটা পেজের যে বেস অ্যাড্রেস সেগুলো পেজ ডিরেক্টরিতে আমার স্টোর করা থাকে। তাহলে এটার বেস অ্যাড্রেস স্টোর করা থাকবে, এটার বেস স্টোর করা থাকবে। তাহলে কি হলো, সেগমেন্টটা পেজে ভাগ হইলো, পেজের যে বেস অ্যাড্রেসটা সেগুলো আমার একটা টেবিলে স্টোর করা থাকে, পেজ ডিরেক্টরি টেবিল। তাহলে আমি একটু রিভার্স প্রসিডিউরে যদি আগাই, কি হইতেছে, তাহলে একটা পেজ ডিরেক্টরি থাকে, একটা পেজ ডিরেক্টরিতে সর্বোচ্চ 1 কিলো পেজ টেবিলে ডাটা স্টোর করে রাখতে পারে। তাহলে 1 কিলো পেজ টেবিল যে অ্যাড্রেসটা আছে তার স্টোর করে রাখতে পারে। আর 1 পেজ টেবিল, এখানে আবার কি হয়, 1 কিলো পেজ থাকে, এক পেজ টেবিলে 1 কিলো পেজ থাকতেছে। তাহলে টোটাল যদি এখন সামেশন করি যে কত থাকতেছে, একটা পেজ 1 কিলো, আবার এক পেজ টেবিলে 1 কিলো, তো টোটাল কত, 1K ইন্টু 1K, 10 to the power 6, 1 মিলিয়ন আসতেছে। তো জিনিসটা বুঝতে পারতেছস, শুরুতে আমি সেগমেন্ট ছিল, এটাকে ছোট ছোট পেজে ভাগ করছি, এখান থেকে 1000 করে পেজ নিয়ে আমি একটা পেজ টেবিলে রাখছি। পেজ টেবিল কি করে, আমার
এই যে প্রত্যেকটা পেজের বেস ডিরেক্টরি আমার ধরে রাখে। এখন পেজ টেবিলও তো অনেকগুলো হয়ে যেতেছে, এই যে প্রত্যেকটা পেজ টেবিলের আবার অ্যাড্রেস হোল্ড করে রাখে কে? আমার পেজ ডিরেক্টরি। তো পেজ ডিরেক্টরি একটা সেগমেন্টের জন্য একটা পেজ ডিরেক্টরি থাকে। তো সেগমেন্ট তো অনেক আছে, 16,000 সেগমেন্ট আছে। তো 16,000 সেগমেন্টের জন্য 16,000 পেজ ডিরেক্টরি আছে। আর প্রত্যেকটা পেজ ডিরেক্টরিতে পেজ টেবিল থাকে। প্রত্যেকটা পেজ টেবিল আবার কি হয়, নির্দিষ্ট পেজের আমার বেস অ্যাড্রেসটা হোল্ড করে রাখে। আর এই পেজের ভিতরে আবার কি থাকে, ওই যে মেন ফিজিক্যাল অ্যাড্রেসটা থাকে বা অফসেটটা থাকে। তাহলে এবার মেমোরি ম্যানেজমেন্ট কিভাবে হয় বুঝতে পারছো 386 এ? আগে ডেসক্রিপ্টর তো থাকতো, এবার ডেসক্রিপ্টরের পাশাপাশি বা নতুন একটা টার্ম আসে পেজিং হয়। এতে কি হয়, আমার ডাটা অ্যাকুরেসি আরো বাইরে যায়, আর অনেক ফাস্ট কাজ করে, কারণ আমি ছোট ছোট ভাগে ভাগ করে ফেলছি। তো ছোট মেমোরি আনানে অনেক ইজিয়ার হয়ে যায়। তো এটাই ছিল মেনলি পেজিং। তাহলে এখানে এই কথাটা বলে দিচ্ছে, এই যে এই জিনিসটা দেখ যে পেজিং মেনলি কাজ করে কিভাবে। এই পেজিং যে কন্ট্রোল করে, তিনটা রেজিস্টার কন্ট্রোল করে, CR0 থেকে CR3, চারটা রেজিস্টার কন্ট্রোল করে। এই CR3 সে কি ধরে রাখে, আমার পেজ ডিরেক্টরি যেটা আছে, পেজ ডিরেক্টরির বেস অ্যাড্রেস ধরে রাখে। পেজ ডিরেক্টরির বেস অ্যাড্রেস, তাহলে CR3 এটা মনে রাখ, CR3 আমার পেজ ডিরেক্টরির বেস অ্যাড্রেসটা ধরে রাখে। পেজ ডিরেক্টরি কি বলছিলাম, একটা সেগমেন্টের জন্য একটা পেজ ডিরেক্টরি আছে, একটা সেগমেন্টের জন্য একটা পেজ ডিরেক্টরি আছে। এখন প্রতিটা সেগমেন্টের জন্য প্রতিটা ডিরেক্টরি আছে। তাহলে দেখ আমি একটা মেমোরিকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কিভাবে হইতেছে? তো মেমোরি অ্যাক্সেস করার জন্য আমরা কিভাবে করি, CSIP না আইডি ছিল, যেটাই হোক, এই CS দ্বারা বুঝাই তো আমার একটা সেগমেন্ট অ্যাড্রেস থাকে আর একটা অফসেট অ্যাড্রেস থাকে অলওয়েজ। এভাবেই তো আমরা মেমোরি আগে অ্যাক্সেস করতাম। তাহলে সেগমেন্ট মানে কি, সেগমেন্টের সাথে একটা বেস অ্যাড্রেস থাকবে, প্রতিটা সেগমেন্টের সাথে একটা পেজ ডিরেক্টরি থাকে তার বেস অ্যাড্রেস, আর এই পেজ ডিরেক্টরির বেস অ্যাড্রেস কে দেয়, CR3 দেয়। তাহলে আমি CR3 থেকে এই যে বেস অ্যাড্রেসটা পাইলাম পেজ ডিরেক্টরির, তো ডিরেক্টরি থেকে কোন ডিরেক্টরিতে যাইতে হবে এটা বলে দিল। আমি ওই ডিরেক্টরিতে গেলাম, একটা পেজ ডিরেক্টরি, পেজ ডিরেক্টরি থেকে আমি খুঁজবো যে কোন পেজ টেবিলটা রাখবে। তাহলে এটা আমার এই যে নতুন একটা যে যে কি বলে রেজিস্টারটা আছে CR3 থেকে CR1, এটা যে কোনো একটা রেজিস্টার আর কি। তাহলে এখানে কি কি ইনফরমেশন থাকে, আমার পেজ ডিরেক্টরি কোনটা হবে, মানে কোন মেমোরিকে অ্যাক্সেস করতে চাই তার ইনফরমেশন দেওয়া থাকে, কোন পেজকে অ্যাক্সেস করতে চাবো আর অফসেটটা দেওয়া থাকে। তাহলে আমি ডিরেক্টরিতে আসলাম, এই ডিরেক্টরি থেকে এই পেজ ডিরেক্টরি থেকে কোন পেজ টেবিলটা আমি নিব সেটা আমি কিভাবে পাই, এই যে এখানে একটা পেজ টেবিলের ডাটা দেওয়া থাকে, এখান থেকে খুঁজে খুঁজে আমি নির্দিষ্ট পেজ টেবিলটা বাইর করলাম। সেখান থেকে আমি পেজ টেবিলে গেলাম, পেজ টেবিল থেকে কোন পেজটা নিব সেটা অফসেট থেকে নিব, এই অফসেট থেকে আমি মেন মেমোরিতে চলে যাব। এভাবে মেনলি কাজটা হয়। বুঝছো এতটুকু? হ্যাঁ হ্যাঁ, শেষ, অনেক এগুলো পড়া লাগবে না। ওকে ওকে। তো বেশি একটা কিছু নাই না এগুলা? এই ইন্টারপ্রেটও করা যায়, এতটুকুই ছিল, আর কিছু নাই, পেন টেম পড়ি নাই। ওকে ওকে ওকে, থ্যাংক গুড পড়াই।